আচ্ছা, ফেসবুক আর ইউটিউব দুই জায়গায় আমরা লাইভে আছি। ফেসবুক আর ইউটিউব দুই জায়গায় আমরা লাইভে আছি। একটু সবাই জানাবা সব কিছু ওকে আছে কিনা। ঠিক আছে, তো আজকে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের লেকচার 8 আমি একটু চেক করে আসি সব কিছু ওকে আছে কিনা। নিশাত আছে, সৌহার্দ্য, অরূপ, সবাইকে দেখতে পাচ্ছি। সৌহার্দ্য বলেছে, আসসালামু আলাইকুম দাদা, আমি আজকে নতুন লাইভ ক্লাস করছি, আগে 7টা ক্লাস কমপ্লিট করছি। বাহ, গুড। তো দেখো, এত বড় চ্যাপ্টার কিন্তু দেখবা হচ্ছে মানে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবা না। আমরা কিন্তু এই চ্যাপ্টার অলরেডি অর্ধেকে এসে গেছি প্রায়। তো আজকে থেকে আমাদের শুরু হবে, সব কিছু ওকে আছে, আমরা শুরু করে দিচ্ছি। ইউটিউবে আমি অনেককে দেখতে পাচ্ছি, অনিক আছে, রাজীব আছে, ওর নাম কি, রীতা, রীতা খান। ওকে, অল ক্লিয়ার, আমরা শুরু করি তাহলে। ঠিক আছে, আমরা চেষ্টা করব ক্লাসের প্রত্যেকটা সময় কাজে লাগাতে, এবং দেখবো আমরা খুব মজা করে এই বিষয়গুলো শিখব। কেমিক্যাল চেঞ্জ আজকে হচ্ছে লেকচার 8। আজকে আমাদের টপিক হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। ইংলিশ ভার্সনেরও যারা আছো তোমরাও একদম নিশ্চিন্তে ক্লাস করতে পারো, তোমাদের জন্য আমি সবগুলো টার্ম কিন্তু ইংলিশে বলে দিব। ঠিক আছে, তো তোমাদেরও কোনো প্রবলেম হবে না। রাসায়নিক সাম্যাবস্থা, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। জাস্ট একটা হোয়াইট মার্ক আসছে বোর্ডে, আমি একটু এটা দেখি। ঠিক আছে, তো একটু দেখো, আমি বইয়ের আছি, এটা একদম 27 ব্যাচের জন্য নতুন বই যেটা আছে, এটা আমি বইয়ের আছে। আমরা গতদিন প্রভাবক, এনজাইম এগুলো পর্যন্ত শেষ করেছিলাম, পেজ নাম্বার 446। ঠিক আছে, পেজ নাম্বার 446। এই দাগানো বইটার কিন্তু তোমরা অবশ্যই এই বইটা ইউজ করবে। এখানে সুবিধা কি, আমরা মেডিকেলের পাশাপাশি বুয়েট বলো, ঢাকা ভার্সিটি বলো, বা সিইউ বলো, বুটেক্স বলো, সব জায়গায় যেসব কোয়েশ্চেন আসছে এগুলো আমরা মার্ক করে দেওয়ার চেষ্টা করেছি। তো এটা আসলে তোমার জন্য একটা কি বলা যায়, অসাধারণ কিছু আর কি। একসাথে তুমি বইয়ে কোন জায়গায় কি কোয়েশ্চেন আসছে সব কিছু পাবা। ঠিক আছে, সবাই আগে লিখো রাসায়নিক সাম্যাবস্থা জিনিসটা কি। রাসায়নিক সাম্যাবস্থা, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, বা রাসায়নিক সাম্যাবস্থা বা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা, যেটাই বলো না কেন। তাহলে একটু দেখো তো, কোনো কোনো সময়ে সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে থাকে, এই অবস্থাকে বিক্রিয়ার রাসায়নিক সাম্যাবস্থা বলে। ঠিক আছে, তাহলে রাসায়নিক সাম্যাবস্থা কি, যখন কোনো উভমুখী বিক্রিয়ার, যখন কোনো উভমুখী বিক্রিয়ার, একদম আস্তে আস্তে পড়বো কেমন, যখন কোনো উভমুখী বিক্রিয়ার, উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বা বিপরীত বিক্রিয়ার হার সমান হয়। পশ্চাৎ বিক্রিয়া বলে এটাকে, বিপরীত বিক্রিয়াও বলে। বিক্রিয়ার হার সমান হয় কেমন, বিক্রিয়ার হার সমান হয় তাকে বা সে অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে।
ঠিক আছে, তাহলে কোনো একটা উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার, সম্মুখ বিক্রিয়া বলতে ফরওয়ার্ড রিয়েকশন, আর পশ্চাৎ বিক্রিয়া বা বিপরীত বিক্রিয়া বলতে ব্যাকওয়ার্ড রিয়েকশন। কেমন? তো সম্মুখ বিক্রিয়া এক হারে ঘটছে, বিপরীত বিক্রিয়া যখন এক হারে ঘটে তখনও এটাকে আমরা সাম্যাবস্থা বলছি না, আমরা বলি কোন একটা রিয়েকশন ইকুইলিব্রিয়ামে, রিয়েকশন ইজ এট ইকুইলিব্রিয়াম হোয়েন তোমার কি হয় বলতো, রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন ইজ ইকুয়াল রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন। কেমন? এর মানে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার কি হয়? সমান হয়। ঠিক আছে, হার সমান হয়, আমি কিন্তু এখানে ঘনমাত্রা বলিনি, অনেকে এই জিনিসটা ভুল ভাবো। সম্মুখ বিক্রিয়া এবং বিপরীত বিক্রিয়ার হার সমান হয় তখন তাকে বলা হয় কি বলতো, রাসায়নিক সাম্যাবস্থা। বিষয় বুঝতে পারছো? তখন তাকে বলা হয় কি বলতো, রাসায়নিক সাম্যাবস্থা। সবাই এইটুকু একটু লিখে নাও, ক নম্বরের কোয়েশ্চেনে আসবে রাসায়নিক সাম্যাবস্থা কি। ঠিক আছে, একজন বলেছে ফার্স্ট লাইভ ক্লাস, গুড। আশা করি আগের ক্লাসগুলো ইউটিউব থেকে সুন্দর মতো শেষ করে ফেলেছো গুছিয়ে। তোমরা লাইভ ক্লাস করো, এটা খুব ভালো। লাইভ ক্লাসের সাথে থাকলে একটা মজা আছে, না করলেও কোনো প্রবলেম নেই, তুমি রেকর্ড ক্লাসগুলো ধাপে ধাপে শেষ করে ফেললে হবে। আমাদের মেইন উদ্দেশ্য এই চ্যাপ্টারটা ভালোভাবে শেষ করা। তাহলে এবার দেখো একটা এক্সাম্পল দিয়েছে, যেমন হাইড্রোজেন এবং গাঢ় বেগুনি বর্ণের আয়োডিন বাষ্প নিয়ে 450 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে দিলে হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে 80% হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন করছে। তাহলে এরা শুরুতে যদি 100% থাকে, এখন ওদের ঘনমাত্রা হ্রাস পেয়ে কত হয়েছে বলতো, 80%। মানে বুঝতে পারছো, বলছে বিক্রিয়াটা যা আছে সাম্য অবস্থায় এরা কি করছে বলতো, 80% হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন করেছে, তাহলে এটা এখন আছে কতটুকু, 20% আছে। আবার নির্দিষ্ট পরিমাণ বলছে বর্ণহীন হাইড্রোজেন আয়োডাইড নিয়েও যদি ধীরে ধীরে উত্তপ্ত করা হয়, এর মানে আমি এটা দিয়ে যেমন বিক্রিয়া করছি, ঠিক আমি উল্টা, এরা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে কি বলতো প্রোডাক্ট। আমি এখন প্রোডাক্ট যেটা আছে এটাকে নিয়েও ধীরে ধীরে উত্তপ্ত করলে পূর্বের মতো 450 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয়, তখন কাচের বদ্ধ পাত্রে হালকা বেগুনি বর্ণ দেখা দেয়। এক্ষেত্রে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনে আবার কি হচ্ছে বলতো, হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হচ্ছে। এর মানে বিক্রিয়াটা আমি এদিক থেকেও করতে পারি, বিক্রিয়ক নিয়েও করতে পারি, আবার আমি চাইলে প্রোডাক্ট নিয়েও করতে পারি, আমরা একটু পরে বিষয়টা দেখব। ঠিক আছে, এখন এই বিক্রিয়াটা একটু দেখো, এই গ্রাফটা একটু দেখো, এই গ্রাফটা আসছে বুয়েট 9-এ। তো আর এখানে কি বলছে, আর এখানে আয়োডিনের কালারটা মনে রাখবা, মেডিকেলে বা বিভিন্ন জায়গায় এগুলো দেখবা দিয়ে দিবে। ঠিক আছে, যখন হচ্ছে তোমার কি করছে, বাষ্পটা কি করছে বলতো, গাঢ় বেগুনি বর্ণের, টেম্পারেচারটা কত, 450 ডিগ্রি সেন্টিগ্রেড। হাইড্রোজেন আর ফ্লোরিন অন্ধকারে রেখে দিলেই বিক্রিয়া হয়, হাইড্রোজেন আর ক্লোরিন সূর্যালোকে বিক্রিয়া হয়। বিষয় বুঝতে পারছো? সূর্যালোকে বিক্রিয়া হয় বা তাপ দিল, মানে নর্মাল তাপ দরকার হয় ব্রোমিনের ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে কত, 450 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো এই গ্রাফটা, এই গ্রাফের ওয়াই এক্সিসে কি আছে, বিক্রিয়ার হার, এক্স এক্সিসে কি আছে বলতো, সময়। এই গ্রাফের নাম কি তাহলে, এই গ্রাফের নাম হচ্ছে বিক্রিয়ার হার বনাম সময় গ্রাফ। কেমন? এই গ্রাফের ওয়াই এক্সিসে কি আছে, বিক্রিয়ার হার, এক্স এক্সিসে কি আছে, সময়। তোমরা একটু লিখবা এই গ্রাফের নাম কি তাহলে, বিক্রিয়ার হার বনাম সময় গ্রাফ। তাহলে একটু দেখো তো, শুরুতে তোমার কি হচ্ছে বলো তো, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্ট ধীরে ধীরে কমছে, এটা অবশ্য হার। ঠিক আছে, ও যেহেতু ধীরে ধীরে কমছে, সম্মুখ বিক্রিয়ার হারও ধীরে ধীরে কমছে। ঠিক আছে, এখানে পশ্চাৎ বিক্রিয়ার হার ধীরে ধীরে বাড়ছে। এক সময় এসে এটা আর এটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। দেখো এই জায়গায় সম্মুখ বিক্রিয়ার হার এবং হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার হার বা ব্যাকওয়ার্ড রিয়েকশনের রেট কি হয়ে গেছে বলতো, সমান হয়ে গেছে। এটাকে আমরা বলছি কি, সাম্যাবস্থা। ঠিক আছে, এটাকে আমরা বলছি কি, সাম্যাবস্থা। এখানে কি হয়, রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন ইকুয়াল কি হয়, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন। ঠিক আছে, রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন ইকুয়াল কি হবে বলতো, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন। তাহলে তোমাকে যদি বলে বিক্রিয়ার হার বনাম সময় গ্রাফ আঁকতে, তাহলে তুমি কি করবা বলতো, এমনি করে এটা কমাই দিলে এটা বাড়াই দিচ্ছে, এক সময় কি হয়ে গেছে, দুইটা সমান হয়ে গেছে, তখন আমরা যে অবস্থা পাই এটাকে বলছি কি বলতো, সাম্য অবস্থা। সাম্য অবস্থাটা মার্ক করতে হবে। এই গ্রাফে আমরা অনেক সময় গ্রাফ আঁকি, ওয়াই এক্সিসে কি আছে বা এক্স এক্সিসে কি আছে এই বিষয়গুলো লিখি না। এই যে দেখো, ওয়াই এক্সিসে বিক্রিয়ার হার, এখানে কি আছে, সময়। এখানে আছে রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন বা অগ্রবর্তী বিক্রিয়ার হার বা সম্মুখ বিক্রিয়ার হার, এখানে আছে পশ্চাৎ বিক্রিয়ার হার। এখান থেকে তোমরা কি পেয়েছো বলতো, সাম্যাবস্থা। কেমন? এখান থেকে কি পেয়েছো, সাম্যাবস্থা। খুব অসাধারণ একটা টপিক, দেখতে পারবা। ঠিক আছে, ধীরে ধীরে দেখো, এটা খুব মজার একটা টপিক এটা, এবং মানে এই চ্যাপ্টার আসলে সবগুলো টপিকেরই কম বেশি মজা আছে। ঠিক আছে, এই গ্রাফটা লিখছো, এই গ্রাফটা লিখছো সবাই? ঠিক আছে, এবার দেখো বুয়েট করলো কি, তোমার সাথে একটু দুষ্টামি করলো। কেমনে করলো, সেম গ্রাফ ওরা ধরো দিয়ে দিলে হচ্ছে এরকম। তাহলে তোমরা বলো এটা কি, এখানে কি আছে, রেট, এটা আছে রেট, এখানে আছে কি বলতো, টাইম। তোমরা বলো এই বিক্রিয়াটা কি সাম্য অবস্থায় পৌঁছাইছে না পৌঁছায়নি। এর মানে এটা হচ্ছে পেট বরাবর আছে, পেট বরাবর না দিয়ে বুয়েট দিয়ে দিলে হচ্ছে কি বলতো, এটা একটু উপরের দিকে।
অথবা এটা কি হয়ে গেছে বলো তো, এই এমনে দিয়ে দিল, একটু নিচের দিকে দিয়ে দিল, ঠিক আছে, নিচের দিকে দিয়ে দিল। তাহলে তোমরা বলো এটা কি সাম্য অবস্থায় আছে নাকি নাই? তোমরা বলো ওয়াই এক্সিসে কি আছে? বিক্রিয়ার হার। এক্স এক্সিসে কি আছে? সময়। ওয়াই এক্সিসে বিক্রিয়ার হার, এক্স এক্সিসে সময়। কেমন? ওয়াই এক্সিসে বিক্রিয়ার হার। আবার বলো এক্স এক্সিসে কি আছে? সময়। ওয়াই এক্সিসে বিক্রিয়ার হার, এক্স এক্সিসে কি আছে? সময়। সময়ের একক কি? সেকেন্ড হতে পারে, মিনিট হতে পারে, এগুলো হতে পারে। বিক্রিয়ার হারের একক কি? সবাই একটু বলো তো। মোল পার লিটার পার সেকেন্ড অথবা মোল পার লিটার পার মিনিট, ঠিক আছে, অথবা যেগুলো আরো স্লো এগুলোকে আমরা মোল পার লিটার পার ঘন্টায় হিসেব করতে পারি। কেমন? তাহলে ওয়াই এক্সিসে কি আছে? সবাই একটু বলো তো, চোখ বন্ধ করে বলে ফেলো। বিক্রিয়ার হার। এখানে কি আছে? সময়। বিক্রিয়ার হার, এখানে কি আছে? সময়। রাসায়নিক সাম্যাবস্থার শর্ত কি বলো তো? রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। আমরা বুয়েট 9 এ আসে একটা গ্রাফ আমরা দেখছি। এখন বুয়েট তোমাদের সময় গিয়ে তোমরা ধরো 26 ব্যাচ বা 27 ব্যাচ যারা ক্লাস করছো, তো একটু দেখো, এখানে তোমাকে বুয়েট দুষ্টামি করে এই জিনিসটা দিছে হচ্ছে পেট বরাবর না দিয়ে এটা দিয়েছে উপরে। তাহলে এটা কি তোমার সাম্যাবস্থা হবে নাকি হবে না? একটু আমাকে সবাই উত্তর দিবে। আমি ইউটিউব ফেসবুক দুই জায়গায় এই কমেন্টগুলো দেখছি তোমাদের, ঠিক আছে। এটা এমসিকিউতে দিয়ে দেয় নিচের কোনটি রাসায়নিক সাম্যাবস্থা, নিচের কোন গ্রাফ রাসায়নিক সাম্যাবস্থা নির্দেশ করছে। অথবা তোমাকে কি করবে বলো তো, রিটেনে দিবে নিচের কোনটি সঠিক গ্রাফ, অথবা গ্রাফ আঁকতে বলবে। বিক্রিয়ার হার বনাম সময় গ্রাফ। কেমন? বিক্রিয়ার হার বনাম সময় গ্রাফ। একটু ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় এটার উত্তর দাও। এগুলো কি ঠিক আছে? এগুলো কি সাম্যাবস্থা নির্দেশ করছে? রায়হান নয়ন আছে। ইন্দ্রনীল বলেছে স্যার অনেকদিন পর। ও তো আমার আগের স্টুডেন্ট খুব সম্ভব। ওর নামটা অনেকদিন পর আমি দেখছি নাকি। এগুলো কি সাম্যাবস্থা নির্দেশ করছে? অবশ্যই নির্দেশ করছে। তোমার দেখতে হবে কি বলতো, এটা উপরের দিকে দিয়েছে এমন করে এটা কোনো বিষয় না। এটা অথবা নিচে নিচে দিয়েছে কিনা এই যে দেখো, অথবা এটা কি করেছে বলতো, এটা না দিয়ে মাঝ বরাবর না দিয়ে এমনি করে দিয়েছে ধরো, এটা কোনো বিষয় না, ঠিক আছে। বিষয় হচ্ছে একসময় এসে দুইটা মিলিত হয়েছে কিনা, একসময় এসে দুইটা মিলিত হয়েছে কিনা, একসময় এসে দুইটা মিলিত হয়েছে। বিষয় বুঝতে পারছো? একসময় এসে দুইটা মিলিত হয়েছে, এর মানে রেট অফ ফরওয়ার্ড ওর জীবনে অবনতি হচ্ছিল, ওর ধীরে ধীরে অবনতি, একসময় এসে গেছে ওর জীবনে উন্নতি হয়ে গেছিল, একসময় দুইজন কি হয়ে গেছে বলতো, সমানে সমান চলছে। কেমন? এটাকে আমরা বলি হচ্ছে কি বলতো, সাম্যাবস্থা। কেমন? এটাকে আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে সম্মুখ বিক্রিয়া এবং বিপরীত বিক্রিয়া একই গতিতে চলতে থাকে বা একই হারে চলতে থাকে। বিষয়টা যদি আমি আরেকটু বলি, বিষয়টা হচ্ছে আমি যদি আরেকটু বলি, ধরো কোনো একটা বিক্রিয়া যেমন N2 প্লাস 3H2, ওরা বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? 2 অ্যামোনিয়া, ঠিক আছে। আমি এখন তাপচাপ এগুলো দিইনি। এটা যে হারে করছে এটাকে আমরা বলছি ফরওয়ার্ড রিঅ্যাকশন, ফরওয়ার্ড রিঅ্যাকশন এটাকে বলছি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এটা যে হারে উৎপন্ন হচ্ছে এটা একই হারে ভেঙে এসে যাচ্ছে। এর মানে দেখো, আমি ধরো এটাকে এই হারে এদিকে নিলাম, এটা একই হারে সাম্যাবস্থা এদিকে এসে গেল। ফিজিক্সের ভাষায় আমার মোট কাজ কত হয়েছে বলো তো? শূন্য হয়েছে। এর মানে নেট সরণ আমি যদি চিন্তা করি, এটাকে আমি এদিকে নিলাম, এটা আবার এদিকে নিয়ে আসছি। বিষয়বস্তু এখানে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কোন গতিতে এটাতে নিচ্ছি, এই গতিতে, এটা আবার এই গতিতে এসে যাচ্ছে, এই গতিতে নিচ্ছে আবার এই গতিতে এসে যাচ্ছে, এই গতিতে নিচ্ছে আবার এই গতিতে। আমি ধরো আরো জোরে নিলাম, এটা আরো জোরে আসলো, মানে বুঝছো, আমি আরো জোরে নিলাম, ওইটা সেম গতিতে এদিকে এসে গেছে। এর মানে ইকুইলিব্রিয়ামটা কি হচ্ছে বলতো, আমি যে গতিতে নিচ্ছি আমি এদিকে নিচ্ছি, আরেকটাতে দেখছি সমান গতিতে এদিকে আসছে। এর মানে সম্মুখ একভাবে আমি বিক্রিয়াটা করাচ্ছি, আবার দেখছি কি বলতো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে ও একই হারে আসছে। বিষয়বস্তু রেট হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। রেট অফ রিঅ্যাকশন ফরওয়ার্ডের জন্য হতে পারে, ব্যাকওয়ার্ডের জন্য হতে পারে। রেট অফ রিঅ্যাকশন যা হচ্ছে ব্যাকওয়ার্ডেও কি, আমি আরো জোরে গেলাম, এ কি হলো আরো জোরে এসে গেল। এর মানে হচ্ছে কি বলতো, বেকার খাটনি, ঠিক আছে। এর মানে সাম্যাবস্থায় কি হয় বলতো, বেকার খাটনি। বিষয় বুঝতে পারছো? তাহলে এবার একটু দেখো, আমি বিষয়টা আর একটু দেখাই, সাম্যাবস্থা জিনিসটা কি দেখো। ঠিক আছে, এ দেখো ওর হাতে, ব্যাপারটা হচ্ছে এরকম, ওর হাতে সবসময় কয়টা বল থাকবে বলতো? ওর হাতে সবসময় বল থাকবে কয়টা? দুইটা। আর আকাশে বল থাকবে কয়টা? উপরে বল থাকবে কয়টা? তিনটা। এর মানে এই ঘটনাটা যখন করছে ও কি কাজ করছে না? বিক্রিয়া কি হচ্ছে না? বিক্রিয়া হচ্ছে। বিক্রিয়া কি বন্ধ আছে? বন্ধ নাই। কিন্তু আলটিমেট কি হচ্ছে বলতো, তুমি যখনই দেখো না কেন ওর হাতের কন্টাক্টে আছে কয়টা বল বলতো? দুইটা বল। আর উপরে বল দেখতে পাচ্ছি কয়টা বলতো? তিনটা। মানে বিষয় বুঝতে পারছো? এর মানে হচ্ছে কাজ চলছে, কিন্তু আলটিমেট রেজাল্ট আমি সবসময় কি দেখছি বলতো? সেম দেখছি। এর মানে একটু দেখো,
ওরা দিনরাত পরিশ্রম করে অ্যামোনিয়া উৎপন্ন করছে, কিন্তু রেজাল্ট নাই। বিষয় বুঝতে পারছো? ওরা দিনরাত পরিশ্রম করে নাইট্রোজেন আর 3টা হাইড্রোজেন বুধ জামালা করে, ঠিক আছে, আয়রনের বেডের উপর শুয়ে বসে ওরা কি করছে, অ্যামোনিয়া উৎপন্ন করছে, কিন্তু রেজাল্ট হচ্ছে শূন্য। ঠিক আছে, মানে অনেক পরিশ্রম করছে কিন্তু পরীক্ষায় রেজাল্ট আসতেছে না, এই কাহিনী হয়েছে। এর কারণ কি বলতো? এটা ব্যাকওয়ার্ড রিয়েকশনের সমানে করতেছে। তুমি যে হারে পড়তেছো এই হারে বলতেছো, ধর বিষয় হয়ে গেছে এরকম। যে হারে তুমি পড়ছো, তুমি আরো বেশি পড়া আরম্ভ করলা, তুমি বলো যদি একই হারে আরম্ভ করো তখন কি হবে বলতো? এটা তুমি রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছে গেছো। কিন্তু বলে রাখি, মানুষের ক্ষেত্রে সুবিধা, মানুষের এই ঘটনা ঘটে না। মানুষ যত বেশি পড়ে তত বেশি ওর মাথায় ক্যাপাসিটি বাড়তে থাকে। বিষয় বুঝতে পারছো? মাথায় হচ্ছে অ্যাডপ্ট করে ফেলে, মাথায় এগুলা বিষয়গুলো ধরে রাখতে পারে। তাহলে এবার একটু দেখো, আমি তোমাদের আরেকটা গ্রাফ দিচ্ছি। ঠিক আছে, আরেকটা গ্রাফ দিচ্ছি। কেমন একদম ধীরে ধীরে আমরা জানছি, দেখো বিষয়গুলা। তোমরা বলো, এটা কি হয়েছে? এই গ্রাফটা হয়েছে? এখানে কি সাম্যাবস্থা আছে নাকি নাই? এটা কি হয়েছে? এই গ্রাফটা, এই গ্রাফটা হয়েছে, এই গ্রাফটা হয়েছে। আমরা পড়েছি কি, এটা উপর নিচে থাকলে হবে নাকি সমান হয়ে যেতে হবে? সবাই একটু উত্তর দিবা, ঠিক আছে? পরবর্তীতে যারা ইউটিউবে ক্লাস করবা ও তোমরা এই জায়গায় এসে উত্তরটা দিবে, তাহলে দেখবা অনলাইন ক্লাসও কত ভালোভাবে তোমরা শিখতে পারছো। ঠিক আছে, ঠিক আছে, দেখবা অসাধারণভাবে শিখতে পারছো। দেখো, এখানে ও কমছে, এ বাড়ছে। ঠিক আছে, এখন এটা কি সাম্য অবস্থায় আছে? আমি বলেছি কন্ডিশন কি হয়ে যেতে হবে, কন্ডিশন কি হয়ে যেতে হবে? ঠিক আছে, কন্ডিশন কি হয়ে যেতে হবে? দুইটাই সমান হয়ে যেতে হবে। তো দেখি, ফারিয়া বলেছে নেই। ঠিক আছে, রয় বলেছে আছে, সোহান বলেছে না। ঠিক আছে, স্টাডি বলেছে এইচএসসি 26 ব্যাচ। ওকে, গুড। দেখি তোমরা বলো, এটা কি সাম্যাবস্থা আছে নাকি নাই? ধ্রুব বলেছে নাই, নিষাদ বলেছে নাই, সৌহার্দ্র বলেছে নাই, অরূপ বলেছে সমান হতে হবে। ঠিক আছে, সমান হতে হবে। ঠিক আছে, সমান হতে হবে, অরূপ বলেছে। বিষয় বুঝছো? বিষয় বুঝছো? বিষয় বুঝো নাই। এই যে দেখো, এই জায়গায় বাংলাদেশের সব স্টুডেন্ট এলোমেলো করে ফেলে। ম্যাক্সিমাম স্টুডেন্ট ও পরীক্ষায় এই ভুলটা করে। আমরা এই মাত্র যে গ্রাফটা পড়ছি বইয়ে, ওই গ্রাফটা ছিল বিক্রিয়ার হার বনাম সময় গ্রাফ। ওই গ্রাফটা কি ছিল বলো তো? ওই গ্রাফটা কি ছিল? বিক্রিয়ার হার বনাম সময় গ্রাফ। যদি বিক্রিয়ার হার বনাম সময় গ্রাফ হয়, তখন রিয়েকশন রেট মাস্ট বি কি ইকুয়াল। এর মানে রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন এটা কি হয়ে যেতে হবে বলো তো? রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশনের সমান হয়ে যেতে হবে। ঠিক আছে, সমান হয়ে যেতে হবে। এই কি হলো? ঠিক আছে, কি হলো একটু দেখি। ফরওয়ার্ড রিয়েকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশনের কি হয়ে যেতে হবে বলো তো? সমান হয়ে যেতে হবে। যদি রেট হয় তখন কি হতে হবে? দুইটা সমান হতে হবে। ঘনমাত্রা হলে আমি একবারও বলি নাই যে দুইটার ঘনমাত্রা সমান হবে। আমি একবারও বলি নাই যে দুইটার ঘনমাত্রা সমান হবে। এর মানে আমি একবারও বলি নাই যে, দেখো আমি একবারও বলি নাই যে এটা, এটা হচ্ছে ওর হাতে দুইটা বল থাকলে উপরেও কি থাকবে? দুইটা বল থাকবে। আমি একবারও বলি নাই ওর হাতে দুইটা বল আছে, উপরে 3টা বল আছে। এর মানে ঘনমাত্রা কি সমান? ঘনমাত্রা মানে অনুসংখ্যা ডিভাইড আয়তন। ঘনমাত্রা কি সমান? সমান না। ঘনমাত্রা সমান হয়নি। কি সমান হয়েছে? যেই হারে উপরে যাচ্ছে ওটাই ওই হারে ব্যাক করছে। ফলে আলটিমেট রেজাল্ট কি হচ্ছে বলতো? যে হারে উপরে যাচ্ছে এর মানে অলওয়েজ ওর হাতে আমি দেখছি দুইটা বল, আর উপরে কয়টা দেখছি বলতো? 3টা বল। ঘনমাত্রা সমান না, বিষয়টা হচ্ছে কি সমান বলতো? যাওয়া আসা সমান। এদিকে ঠেলে পাঠাচ্ছে ও একই হারে আসছে, ঠেলে পাঠাচ্ছে একই হারে, আরো ঠেললাম আরো আসলো, আরো ঠেললাম আরো আসলো। এর মানে কি হয়েছে বলতো? রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন ইকুয়াল কি হয়ে গেছে? রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন। বিক্রিয়ার হার সমান হয়েছে। তো এই বিক্রিয়া কি সাম্যাবস্থায় আছে? যেমন আমরা এটাকে কি মার্ক করেছি, এই গ্রাফের নাম ভুল করবা না। ঠিক আছে, দুইটা কিন্তু ভিন্ন গ্রাফ। একটু দেখো, এটা হচ্ছে রিয়েকশন ইজ এট ইকুইলিব্রিয়াম। এই জায়গা থেকে বিক্রিয়া কিসে চলে গেছে? সাম্যাবস্থায় চলে গেছে। ঠিক আছে, বিক্রিয়া সাম্যাবস্থায় চলে গেছে। এই গ্রাফের নাম কি বলতো? হার বনাম বা বিক্রিয়ার হার বনাম, বনাম মানে ভার্সাস সময় গ্রাফ। ঠিক আছে, সময় গ্রাফ। এটা কি গ্রাফ? এটা হচ্ছে ঘনমাত্রা ভার্সাস সময় গ্রাফ। কেমন? আমরা থিওরিগুলো খুব ভালোভাবে পড়বো। থিওরি, ম্যাথ, একাডেমিকের প্রবলেম, সিকিউ, এমসিকিউ, অ্যাডমিশনের
ম্যাথ আমরা দেখব, অনেকগুলা ম্যাথ আমরা এখানে সলভ করব। বিষয় বুঝতে পারছো? বুয়েটে তোমার একাডেমিকেই অ্যাডমিশনের প্রস্তুতি হয়ে যাবে, এরপর অ্যাডমিশনে গিয়ে শুধু মজায় মজায় পরীক্ষা দিবা, প্র্যাকটিস রিভিশন দিবা, আর হচ্ছে কি মজায় মজায় পরীক্ষা দিবা বিভিন্ন কোচিংয়ে। তো একটু দেখো, এটা হচ্ছে কি গণমাত্রা বনাম সময়গ্রাফ। এই ধরতে পারছো? দেখো, ওর জীবনে অবনতি হচ্ছিল, ওর জীবনে উন্নতি হচ্ছিল, এক সময় গিয়ে দুইজনের কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। ওর জীবনে আর অবনতি হচ্ছে না, ওর জীবনে আর উন্নতি হচ্ছে না, কোন জায়গায় গিয়ে যখন দুজন সমান হয়ে গেছে, এর মানে রেট অফ ফরওয়ার্ড ইকুয়াল রেট অফ ব্যাকওয়ার্ড হয়ে গেছে। ঠিক আছে, এটা ছিল সম্মুখ বিক্রিয়ার হার, এটা ছিল কি বলতো সম্মুখ বিক্রিয়ার হার, রেট অফ ফরওয়ার্ড, এটা ছিল কি বলতো রেট অফ ব্যাকওয়ার্ড। এখানে গিয়ে কি হয়ে গেছে, রেট অফ ফরওয়ার্ড ইকুয়াল রেট অফ ব্যাকওয়ার্ড, এর মানে রিঅ্যাকশন ইজ এট ইকুইলিব্রিয়াম। এবার একটা মজার বিষয় দেখো, এই বিক্রিয়া তাহলে সাম্যাবস্থায় পৌঁছেছে, এটাও পৌঁছেছে। এটা সাম্যাবস্থায় পৌঁছেছে কিনা কেমনে বুঝবা, গণমাত্রা বনাম সময় গ্রাফে এটা হচ্ছে রিঅ্যাকশন এই জায়গা থেকে কিসে পৌঁছে গেছে, সাম্যাবস্থায় পৌঁছে গেছে। এটা বুঝবা কেমনে একটু দেখো। দেখো, ওর জীবনে অবনতি হচ্ছিল, অবনতি হতে হতে এক সময় আর থেমে গেছে। ও ধরো গোল্লায় যাচ্ছিল, গোল্লায় যেতে যেতে ও আর যাচ্ছে না, একটা সময় গিয়ে থেমে গেছে। ঠিক আছে, এর মানে সময়ের সাথে ওর জীবনের আর কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, ওর জীবনের আর কোনো পরিবর্তন নেই, টাইম পাস হচ্ছে, রিয়েকশন হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু ওর জীবনের আর অবনতি ঘটতেছে না, অবনতি থেমে গেছে। ঠিক আছে, ওর জীবন উন্নতি হচ্ছিল, উন্নতি হতে হতে একটা সময় গিয়ে দেখেছে ওর আর উন্নতি হয় নাই। ঠিক আছে, উন্নতি কি হয়ে গেছে বলতো, থেমে গেছে। এর মানে সময়ের সাথে সাথে কি হচ্ছে, জীবন উন্নতিও হচ্ছে না, জীবন অবনতিও হচ্ছে না। এমন না যে দুইটা সমান হয়েছে, সমান হতেও পারে, সমান নাও হতে পারে, সমান হতেও পারে, কোনো সমস্যা নেই, সমান হতেও পারে, সমান নাও হতে পারে। ইকুইলিব্রিয়ামে এসে সমান হোক না হোক, মেন কথা হচ্ছে সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন হবে না। কি বলেছি বলতো, ইকুইলিব্রিয়ামে আসলে সময়ের সাথে বিক্রিয়ার হারেরও পরিবর্তন হবে না, ঘনমাত্রারও পরিবর্তন হবে না, কিন্তু রিঅ্যাকশন রেট কি হতে হবে, সমান হতে হবে। সহজ বিষয়টা বুঝছো না বুঝো নাই, নাকি আমি বেশি বলে আরো বেশি পেঁচে দিচ্ছি? বুঝছো জিনিসটা? এখানে হচ্ছে সময়ের সাথে ঘনমাত্রা কি হয়ে গেছে বলো তো, কনস্ট্যান্ট হয়ে গেছে। ঠিক আছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। এর মানে কনসেন্ট্রেশনের ঘনমাত্রা মানে হচ্ছে কনসেন্ট্রেশন চেঞ্জ টাইমের সাথে তোমার কি আছে বলো তো, কনস্ট্যান্ট, মানে এর কোনো চেঞ্জ পাচ্ছি না আমরা। বিষয় বুঝছো? তো এটা হচ্ছে ঘনমাত্রা বনাম সময় গ্রাফ, বা সে একটু বলো তো, একটা হচ্ছে ঘনমাত্রা বনাম সময় গ্রাফ, আর একটা হচ্ছে হার বনাম সময় গ্রাফ, কেমন? আর একটা হচ্ছে হার বনাম সময় গ্রাফ। হয়েছে? একটু লেখা হলে একটু ওয়াই বলবা। ওর বলেছে ক্লিয়ার, হ্যাঁ। রূপ মজুমদার বলেছে নমস্কার দাদা, কেমন আছেন? ও তো মনে হয় আমাদের 24 ব্যাচের। আমি বেশ ভালো আছি, যাক। খুব সম্ভব, খুব সম্ভব। একটু জানাও তো, মানে আমার খুব পছন্দের একজন ফেভারিট একটা, মানে প্রায় কমেন্ট করতো আর কি, তাই দেখতাম। ওই কিনা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, ওকে, অন্য কেউ হতে পারো, দেখি কমেন্টে জানাম। এখন খুব সম্ভব কোথাও না, ইঞ্জিনিয়ারিং আছে। ওকে, এবার দেখো, এবার আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, কেমন? এবার আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, একটু দেখো। নিচের কোনটি সঠিক? হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? ঠিক আছে, নিচের কোনটি সঠিক? ঠিক আছে, এদিকে আমি দিলাম হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, ঘনমাত্রা। এদিকে দিলাম হচ্ছে সময়, সময়। এটা একটু ছোট করে নিলাম। ঠিক আছে, ধরো কোশ্চেন এরকম দিল, এ বি সি ডি। ঠিক আছে, সি ডি। জি দাদা, আমি যাক, অনেকদিন পর তোমাকে দেখলাম। তো একটু দেখো, একটু দেখো, আমি ঘনমান নিচের কোনটি সঠিক এই গ্রাফটা দিচ্ছি, কেমন? দেখো, মাথা অনেকের লাঠি মেয়ের মতো ঘুরতে থাকবে, বুঝছো? যদি এখন তোমার ঘুরবে না, এখন এখানে ক্লাস করার পর আর ঘুরবে না,
কিন্তু পরীক্ষায় যদি এটা পেতা অনেকের মাথা, কারণ পরীক্ষায় তুমি দেখবা যে অনেক সহজ সহজ জিনিসও কঠিন মনে হয়। ঠিক আছে, আগে করে না গেলে তো আর কঠিন লাগবেই, এখন কঠিন লাগবে না। ঠিক আছে, ধরো এরকম করে কিছু গ্রাফ দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম করে কিছু গ্রাফ দিয়ে দিলাম। ঠিক আছে, তো তোমরা বলবো হচ্ছে কোন গ্রাফটা সঠিক। ঠিক আছে, তোমরা বলবো হচ্ছে কোন গ্রাফটা সঠিক। কেমন, একটু দেখো তো, ফেসবুক ইউটিউব একটু একটু জানাও কেমন। এগুলো ঠান্ডা মাথায় পড়তে হয়, এগুলো চিৎকার করে কোনো লাভ হবে না। এগুলো আমি তোমার চিৎকার করে বুঝাতে পারবো না, বিষয় বুঝতে পারছো, এগুলো হচ্ছে কনসেপ্টের বিষয়। একটু ঠান্ডা মাথায় জিনিসটা অবজার্ভ করতে হবে। সোহান বলেছে দাদা ঘনমাত্রার গ্রাফটা আরেকটু, এই যে এটা যখন আমরা করব তখন দেখবো এটা তোমার মাথায় সেট হয়ে যাবে। তো এখানে অ্যান্সার কোনটা হবে, কোনটা সঠিক, কোনটা সঠিক? রয় বলেছে সি। ঠিক আছে, নিষাদ বলেছে সি। ঠিক আছে, নিষাদ বলেছে সি, মারোয়া জারিন বলেছে এ, নীরব বলেছে সি। তো অনেকে সি এর পক্ষে দেখি, তোমরা বলো, আর কেউ কিছু বললে বলতে পারো। ঠিক আছে, ফেসবুক ইউটিউবে একটু অ্যান্সার দিবা কেমন। সৌহার্দ্য বলেছে এ আর সি হবে, ওকে ফাইন, এ আর সি হবে। নীরব বলেছে এ। কেমন, নীরব বলেছে। আর একটু মনোযোগ দিয়ে দেখো, আর একটু মনোযোগ দিয়ে যদি তুমি দেখো, দেখবা হচ্ছে এটা সঠিক গ্রাফ। কেমন, এটা হচ্ছে সঠিক গ্রাফ, এটাও হচ্ছে কি সঠিক গ্রাফ। ঠিক আছে, আরও যদি মনোযোগ দাও দেখবা এটাও হচ্ছে সঠিক গ্রাফ, আরও মনোযোগ দিলে দেখবা এটাও হচ্ছে সঠিক গ্রাফ। বিষয় বুঝতে পারছো, এর মানে এখানে কি হবে বলতো, সবগুলাই সঠিক, এখানে সঠিক না হওয়ার তো কিছু নেই। বিষয় বুঝতে পারছো, সঠিক না হওয়ার কিছু নেই। এর গণমাত্রা কম ছিল, এর গণমাত্রা কি হচ্ছিল বলতো, বাড়ছিল। ঠিক আছে, এবং এটা একটা নির্দিষ্ট সময় পরে কি হয়েছে, গণমাত্রা চেঞ্জ হচ্ছে না সময়ের সাথে, ওকে ফাইন, এটা সাম্য অবস্থায় গেছে। ঠিক আছে, সাম্য অবস্থায় গেছে। ওর জীবনে অবনতি হচ্ছিল, ওর জীবনে উন্নতি হচ্ছিল, একজন দেখতেছে ওর জীবনে অবনতি হচ্ছে, ওই দিকে দেখতেছে, ওই দেখতেছে এর জীবনে উন্নতি হচ্ছে। এক সময় গিয়ে দেখে যে ওর জীবনে উন্নতি হচ্ছে না, ওর জীবনে অবনতি হচ্ছে না, হতে পারে, সমস্যা কি? এর মানে এটাও কি সাম্য অবস্থায় পৌঁছে গেছে। এই সময় গিয়ে কি হয়ে গেছে বলতো, ওদের জীবনে উন্নতি অবনতি থেমে গেছে, এর মানে এটাও সাম্য অবস্থায় পৌঁছে গেছে, যদি সাম্য অবস্থা এখানে মার্ক করে নেই। বাট সবগুলো কেজে তো হতে পারে, এর জীবনে অবনতি হচ্ছে, একটু অবনতি হয়ে থেমে গেছে, এর জীবনে উন্নতি হচ্ছে, একটু উন্নতি হয়ে থেমে গেছে। তাহলে এখানেও কি হবে বলতো, এখানে এসে এটা কিসে চলে গেছে বলতো, সাম্য অবস্থায় চলে গেছে, সাম্য অবস্থায় চলে গেছে। এখানে দেখো তো, ওর জীবনে উন্নতি হচ্ছে, এর জীবনে কি হচ্ছে বলতো, অবনতি হচ্ছে। কোন একটা কেস দিয়েছে এরকম, ওর জীবনে শুরু থেকে উন্নতি হচ্ছে। ঠিক আছে, আমরা পড়বো আরো গ্রাফ, তখন দেখবে এরকম কেসও আসবে। কখন আসবে দেখবা, মানে কোনো একটা ফ্যাক্টর চেঞ্জ করে ফেললাম, তখন ধরো এটা বাড়া আরম্ভ করছে, এ ধরো কমছে। কেমন, তো একটা সময় পর গিয়ে দেখা যাচ্ছে এটা কি হচ্ছে, সময়ের সাথে কোনো গণমাত্রার পরিবর্তন হচ্ছে না, তখন আমরা বলি কি বলতো, এই অবস্থাটাকে সাম্য অবস্থা। ঠিক আছে, সাম্য অবস্থায় তুমি দেখার মতো কি আছে, সাম্য অবস্থায় তুমি ভুলেও দেখবে না যে দুইজন একসাথে মিলছে কিনা। যখন ঘনমাত্রা বাড়ছে সময় গ্রাফ, তখন তুমি ভুলেও দেখবে না যে দুইজন একসাথে মিলছে কিনা। দুইজন একসাথে মিলতেও পারে, দুইজন দূরে দূরেও থাকতে পারে, দুইজন অতিক্রম করে গিয়েও দূরে দূরে থাকতে পারে, এমনিও দূরে থাকতে পারে। গণমাত্রার ক্ষেত্রে গণমাত্রা যে কোনোটাই হতে পারে। কেমন, গণমাত্রার ক্ষেত্রে তোমার হাতে দুইটা বল, এখানে কি তিনটা চারটা পাঁচটা, যে কোনোটাই হতে পারে। ঘনমাত্রা বিষয় না, বিষয় হচ্ছে কি বলতো, ঘনমাত্রার পরিবর্তনটা হচ্ছে না, মানে ঘনমাত্রার হচ্ছে না। বিষয় বুঝতে পারছো, পরিবর্তনটা হচ্ছে থেমে গেছে। বিষয় বুঝছো না বুঝো নাই? এই যে দেখো, এর মানে হচ্ছে ঘনমাত্রা বাড়ছে সময় গ্রাফে, এখানে দুইটার ঘনমাত্রা সমান হয়েছে। সমান হতেই পারে, শুধু কি বিক্রিয়ার হার সমান হবে এরকম কোনো কথা আছে? ঘনমাত্রা সমান হতেও পারে, নাও হতে পারে, কিন্তু বিক্রিয়ার হার মাস্ট বি ইকুয়াল। বিক্রিয়ার হার হলে ওকে মিলতেই হবে, সেকেন্ড কোনো অপশন নাই। ও হয়তো এমনি মাঝে মিলতেছে, না হয় এমনি উপরে মিলবে, না হয় ধরো কি হবে নিচে মিলবে, কিন্তু ওকে মিলতেই হবে। আশা করি বুঝে গেছো। কেমন, তোমরা তো অসাধারণ স্টুডেন্ট, তো আশা করি বুঝে গেছো। দেখো এখানে তাহলে সাম্যাবস্থায় পৌঁছেছে কিনা, এই সময় পরে গিয়ে ওর জীবন উন্নতি থেমে গেছে, ওর অবনতি। এর মানে ঘনমাত্রা সমান হয়নি, কিন্তু ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে না সময়ের সাথে। বিষয় বুঝতে পারছো, ওর কি হয়ে গেছে বলো তো, ওর টাকা আসতেছে আসতেছে আসতে অনেক টাকা আছে, একসময় গিয়ে আর দেখতেছে ওর জীবনে টাকা আসতেছে ওই ফিক্সড হয়ে গেছে, ওর কমতেছে কমতেছে গিয়ে দেখে একসময় আর ওর গরিব হওয়ার কিছু বাকি নেই। ঠিক আছে, বুঝছো মনে হয়, মানে সময়ের সাথে কি হয়ে গেছে, হ্যাঁ অল হবে।
ওকে, এবার আমরা বইয়ে যাই। বইয়েরগুলো এখন আমাদের কাছে একটু সহজ মনে হবে। তাহলে এটা আশা করি বুঝতে পারছো, এটা কি গ্রাফ, একটু দাগিয়ে ফেলো তো, এটা কি গ্রাফ? বিক্রিয়ার হার বনাম সময় গ্রাফ। বিক্রিয়ার হার বনাম সময় গ্রাফ কি প্যাটের মধ্যেই দুইটাকে সমান হতে হবে? এটা এমনি সমান হয়েছে এটা না, তুমি একটু উপর নিচে দিলেও কোনো ভুল নাই, ঠিক আছে, কিন্তু সমানই হতে হবে। মেডিকেল 4-এ দিয়েছিল আয়োডিন বাষ্প যে আছে এটার বর্ণ কি হয় বলো তো? বেগুনি। ঠিক আছে, বলছে উভয় দিকের বিক্রিয়ার হার যখন সমান হয় তখন মিশ্রণটির বর্ণ কি হয়? বেগুনি। কেমন বেগুনি? হালকা বেগুনি। ঠিক আছে, হালকা বেগুনি দিয়েছে কেন? কারণ ওই তো প্রায় শেষের পথে, ঠিক আছে, মানে আয়োডিন তো প্রায় শেষের পথে। যখন বলছে গ্যাস মিশ্রণের বর্ণ হালকা বেগুনি অবস্থায় অপরিবর্তিত থাকলে বুঝতে হবে হচ্ছে সাম্যাবস্থা নির্দেশ করে। ঠিক আছে, সাম্যাবস্থা নির্দেশ করে। সাম্যাবস্থার গতিশীলতা বা চলমান প্রকৃতি। উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা, স্থিতাবস্থা নয়। ঠিক আছে, স্থিতাবস্থা নয়। এর মানে হচ্ছে এই সময় বিক্রিয়া চলছে, রিয়েকশন থেমে নাই, কিন্তু তোমার রেজাল্ট আসছে না। মানে বুঝতে পারছো, আমি ধরো যে হারে এদিকে গেলাম, আমি আবার একই হারে এটা কি হয়েছে এদিকে ব্যাক করেছে, এর মানে সম্মুখ বিক্রিয়া এবং বিপরীত বিক্রিয়ার হার সমান। হার সমান কেমন? বর্তমানে বহু বিক্রিয়া ট্রেজার মানে ট্রেজার মানে ট্রেস করার জন্য যেটা দেয়, ঠিক আছে, তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে সাম্যাবস্থা চলমান প্রকৃতির প্রমাণ পাওয়া গেছে। ঠিক আছে, এখানে স্টার দিয়ে বুঝিয়েছে হচ্ছে এখানে আয়োডিনের আইসোটোপ ইউজ করা হয়েছে। ঠিক আছে, আয়োডিনের আইসোটোপ ইউজ করা হয়েছে, এটা বুঝাইছে। তাহলে এবার একটু দেখো এখানে কি দেয়া আছে, ঘনমাত্রা ভার্সেস সময় গ্রাফ। এটা একটু দাগাই ফেলো, এটা হচ্ছে কি বলতো, আগেরটা বুয়েটে আসছে, তাহলে এটাও আসতে পারে ঘনমাত্রা ভার্সেস সময় গ্রাফ। আমার অনেক অপশন আছে ঘনমাত্রা ভার্সেস সময় গ্রাফের জন্য। তাহলে আমি এটা আঁকলাম, এখানে ওর জীবন অবনতি হচ্ছে, একসময় গিয়ে কি হয়ে গেছে বলতো, সময়ের সাথে জীবন অবনতি হচ্ছে না, এর উন্নতি হচ্ছে, একসময় গিয়ে সময়ের সাথে জীবনে কি হচ্ছে না বলতো, উন্নতি হচ্ছে না। ঠিক আছে, সাম্যাবস্থায় অগ্রবর্তী ও পশ্চাৎ বিক্রি উভয় বিক্রিয়া সমহারে চলমান, মানে ওর বিক্রিয়া চলছে কিন্তু উন্নতি বা অবনতি হচ্ছে না। এবার আমাদের যেটা লিখা রাখবে, সবাই খাতায় একটু লিখো, আমি একটু লিখাবো, আমি যেগুলো বলবো খুব সুন্দরভাবে লিখে ফেলবা, কোনো ফাঁক ফোকর দিয়ে মানে ফাঁকি দিয়ে ক্লাস করবা না, ঠিক আছে, একটু কষ্ট করে ক্লাস করবা, তাহলে দেখবে ক্লাসগুলোর রেজাল্ট আসবে ভালো। রাসায়নিক সাম্যের বা সাম্যাবস্থা নিম্নোক্ত 4টি অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য বা সত্য আছে। তাহলে রাসায়নিক সাম্যাবস্থার কয়টি অত্যাবশ্যকীয় সত্য আছে একটু লিখো, 4টা সত্য আছে, সত্যগুলো একটু লিখো। সাম্যের স্থায়িত্ব, স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম, কেমন? এর মানে সাম্য অবস্থায় গেলে ওটা স্থায়িত্ব লাভ করে, ওটা চলতেই থাকবে, আজীবন চলতে থাকবে। বলা হয় এই অবস্থা যদি কোনো কারণে থামানো না হয় এটা আজীবন চলতে থাকবে এইভাবে। তো আমরা থামাই কেমনে? আমরা একটু দুষ্টামি করে থামাই, কেমনে থামাই এটা আমরা পরে দেখব। ঠিক আছে, উভয় দিক থেকে সুগম্যতা, এর মানে আমরা দেখো একটু আগে কি পড়েছি, হাইড্রোজেন আর আয়োডিন মিলে যেমন হাইড্রোজেন আয়োডাইড এই বিক্রিয়ার সাম্য অবস্থায় পৌঁছানো যাচ্ছে। আমি যদি বিক্রিয়াটা এদিকে শেষ না শুরু না করে, কেউ দুষ্টামি করলো, বললো হচ্ছে না আমি এদিকে শুরু করবো না, আমি হাইড্রোজেন আয়োডাইডকে তাপ দিয়ে একটু দেখি, এই বিক্রিয়াটাও সাম্য অবস্থায় পৌঁছাবে। এর মানে বলছে কি বলতো, উভয় দিক থেকে সুগম্যতা, ইজি অ্যাপ্রোচেবিলিটি ফ্রম বোথ সাইড, এর মানে অ্যাপ্রোচ করা যাবে দুই দিক থেকেই। এরপর বলছে বিক্রিয়ার অসম্পূর্ণতা, ইনকমপ্লিটনেস অফ রিয়েকশন, এর মানে এই বিক্রিয়া কখনো শেষ হয় না, চলতেই থাকে চলতেই থাকে। প্রভাবকের ভূমিকাহীনতা, ইনএফেক্টিভনেস অফ ক্যাটালিস্ট, কেমন? এর মানে হচ্ছে প্রভাবক এই জায়গায় ভূমিকাহীন। তোমাদের আমি আগেও প্রভাবকের বৈশিষ্ট্যের মধ্যে পড়ানো হয়েছিল, মনে আছে তো সবার? প্রভাবকের বৈশিষ্ট্যের মধ্যে আমি কি একটু দ্রুত কথা বলছি? একটু আমাকে জানো, এটা একটু সুন্দর মতো লিখে নাও। প্রভাবকের ভূমিকাহীনতা, এর মানে প্রভাবক সাম্যাবস্থায় উপর কোনো প্রভাব নাই, প্রভাবকের সাম্যাবস্থার উপর কোনো প্রভাব নাই। ও কি করে বলতো, ধরো আমি এই জিমে জিমে যাচ্ছি, কেমন? আমি ধরো জিমে 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 যাচ্ছি, এই যাচ্ছি ধরো, ঠিক আছে, আবার জিমে জিমে ধরো আসতেছি, সাম্যাবস্থায় যে হারে আমি জিমে জিমে যাচ্ছি এ হারে কি হচ্ছে বলতো, জিমে জিমে আসতেছি, ঠিক আছে। ধরো আমি একটা প্রভাবক দিলাম যেটা শক্তিকে কমাই দিচ্ছে, তাহলে দেখবা হচ্ছে ও দ্রুত যাচ্ছে দ্রুত আসছে, দ্রুত যাচ্ছে দ্রুত আসছে, কিন্তু যে হারে যাচ্ছে ওই হারে আসছে, যে হারে যাচ্ছে ওই হারে আসছে, যে হারে যাচ্ছে ওই হারে আসছে। এর মানে ঠেলে এদিকে পাঠালাম, ওই একই হারে এদিকে আসলো, ঠেলে এদিকে, এর মানে আলটিমেট প্রভাবক হয়তো দ্রুত সাম্যাবস্থায় পৌঁছাতে সাহায্য করতে পারে, কিন্তু প্রভাবকে যখন বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছে যায় আলটিমেট ওর কোনো কি নেই বলতো, ইফেক্ট নেই। ও হয়তো দ্রুত কাজটা করাতে পারে কিন্তু সাম্যাবস্থার উপর আলটিমেট ওর কোনো ইফেক্ট নেই। সেই জন্য বলা হয় প্রভাবক হচ্ছে শুধুমাত্র কি করে, দ্রুত সাম্যাবস্থায় পৌঁছাতে সাহায্য করে। কারণ ওর তো হচ্ছে যখন শক্তি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুইটার রেটই কি হবে, বাড়বে তখন। ঠিক আছে, আচ্ছা একজন কোয়েশ্চেন করছে এই গ্রাফগুলা কি প্রথম ক্রম বিক্রিয়ার জন্য কিনা? না, এগুলো হচ্ছে সব বিক্রিয়ার জন্য। কেমন? বিক্রিয়ার ক্রমে আমি তোমাদের অনেকগুলো গ্রাফ পড়িয়েছি, তোমাদের জন্য আরেকটা আমি গ্রাফের শিট দিব। চট্টগ্রামে যারা আছো তারা একদম হার্ড কপি আমাদের কাছ থেকে কালেক্ট করে ফেলতে পারবা ফ্রিতে, কোনো ঝামেলা নাই। আর দেশের অন্যান্য জায়গায় যারা আছো তোমাদেরকে প্রাইস হিসেবে মাঝে মধ্যে দিব, আর সফট কপিটা তোমাদেরকে দিয়ে রাখবো যাতে তোমরা এটা পড়তে পারো, সবগুলা গ্রাফ একসাথে পাবা। কেমন?
আমরা এখন পড়ছি সাম্যাবস্থার গ্রাফ। কেমন, তুমি নিজে বলো। ঘনমাত্রা আর সময়, ঘনমাত্রা কি শুধু প্রথম ক্রম বিক্রিয়ার জন্য হয়, বা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য হয়, বা তৃতীয় ক্রম বিক্রিয়ার জন্য হয়? সবার জন্য হয়। তাহলে এটা কি সব বিক্রিয়ার জন্যই ভ্যালিড। আমি এখন যে কথাটা বলছি এটা প্রথম ক্রম হোক, দ্বিতীয় ক্রম হোক বা তৃতীয় ক্রম হোক, সবার জন্য ভ্যালিড। ঠিক আছে, তোমরা যে কোনো কোয়েশ্চেন করতে পারবা, মানে একটু সিলি কোয়েশ্চেন করছো এটা ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, সব কোয়েশ্চেনে আমি গুরুত্ব দিয়ে দেখব। হয়েছে, এটা একটু লিখো। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে সাম্য অবস্থার বৈশিষ্ট্য কয়টি? 4টি। সাম্য অবস্থার বৈশিষ্ট্য কয়টি? 4টি। পাশে একটু বলো, সাম্য অবস্থার বৈশিষ্ট্য কয়টি? 4টি। সাম্য অবস্থার বৈশিষ্ট্য কয়টি? 4টি। সাম্য অবস্থার বৈশিষ্ট্য কয়টি? 4টি। সাম্যের স্থায়িত্ব, সাম্যের স্থায়িত্ব পরীক্ষা দিয়ে দিবে। নিচের কোনটি সাম্য অবস্থার বৈশিষ্ট্য নয়? কেমন, এমসিকিউতে আসে, এটা রিটেনে আসে না, এটা মূলত আসে এমসিকিউতে। আমি প্র্যাকটিস করাবো, দেখবা নিচের কোনটি সাম্য অবস্থার বৈশিষ্ট্য বা নিচের কোনটি সাম্য অবস্থার বৈশিষ্ট্য নয়। অনেক সময় সবগুলো হয়, অনেক সময় এর মধ্যে যে কোনো একটা হয়। ঠিক আছে, তাহলে সাম্য অবস্থার বৈশিষ্ট্য কয়টি? 4টি। ঠিক আছে, সাম্যের স্থায়িত্ব, এরপরে হচ্ছে উভয় দিক থেকে সুগম্যতা, এরপরে বিক্রিয়ার অসম্পূর্ণতা, এর মানে বিক্রিয়া কখনো শেষ হয় না, এরপর প্রভাবকের ভূমিকাহীনতা। এরপর পরীক্ষায় দিয়ে দেয়, অসংখ্যবার দিয়েছে বোর্ড পরীক্ষায়, সাম্যাবস্থার উপর প্রভাবকের ভূমিকা কি? কোনো ভূমিকা নেই। ও কি করে? শুধু তাড়াতাড়ি পৌঁছাতে সাহায্য করে। বলছে কি দেখো, 448 নাম্বার পেজে আছি, সবাই একটু বইটা নিবা, নতুন এডিশন হলে 448 নাম্বার পেজ। যারা 26 ব্যাচ আসছো, আগের বই বা অনেকের আগের বই থাকে, কোনো প্রবলেম নাই। জাস্ট এই পড়া সবটি গিয়ে আছে, এখানে নতুন কিছু অ্যাড হয়নি, এই জায়গায় নতুন কিছু অ্যাড হয়নি। কোনো প্রক্রিয়া একবার সামনে পৌঁছালে তা চিরকাল একই অবস্থায় থাকবে যদি কোনো বাহ্যিক অবস্থার কোনো পরিবর্তন ঘটানো না হয়। বাহ্যিক অবস্থা বলতে চাপ, তাপমাত্রা, ঘনমাত্রা। উদাহরণস্বরূপ বলেছে 1 মোল ইথানোয়িক অ্যাসিড ও 1 মোল ইথানল নিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়ায় পৌঁছালে এত শতাংশ বিক্রিয়া অমুক অমুক উৎপন্ন করে। হাবিজাবি কথা বলেছে, বুঝছো? বুঝো নাই? এটার উপর বুয়েটে একটা এমসিকিউ আসছে, এটার উপর বুয়েটে এমসিকিউ আসছে, দাগাতে ভুলে গেছে, এটার উপর বুয়েটে এমসিকিউ আসছে। ঠিক আছে, দেখো ইথানোয়িক অ্যাসিড, এটা আমরা চিনতে পারছি, এটা অর্গানিক আমি বিক্রিয়া খুব মজা করে পড়াই। এটা দেখো, এটা হচ্ছে আমাদের সাইকেল 4-এ তোমরা অর্গানিক পাবা। ঠিক আছে, খুব মজা করে পড়াই। এই যে দেখো, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এখানে দিছো কি বলতো? ওকে, ইথানল। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিডের কিছু বাচ্চা আছে, ও যখন ইথানলকে পায় ওর একটা বাচ্চা জন্ম হয়, ওইটার নাম হচ্ছে কি বলতো? স্টার। বিষয় বুঝতে পারছো? খুব বড় স্টার, ওর কাছে ভালো স্মেল আছে, বিষয় বুঝতে পারছো? খুব বড় স্টার। এই যে দেখো, তাহলে ইথানোয়িক অ্যাসিডের সাথে যখন, অর্থাৎ অ্যাসিডের সাথে যখন অ্যালকোহলের বিক্রিয়া হয়, আমরা কি পাচ্ছি? স্টার পাচ্ছি, আর কি পাচ্ছি বলতো? পানি পাচ্ছি। স্টার পাচ্ছি আর কি পাচ্ছি বলতো? পানি পাচ্ছি। এবার দেখো, এই বিক্রিয়াটা হচ্ছে, এখানে কি দেওয়া আছে? উভমুখী চিহ্ন দেওয়া আছে। এখন বলা হয় এই বিক্রিয়ার 2/3, এর মানে ও যদি 100 থাকে, 100 থেকে আমার ধরো আজকে ক্লাসের এনার্জি শুরুতে যা ছিল, এর ধরো আমি বললাম হচ্ছে 2/3 হচ্ছে চলে গেছে। চলে গেলে আমার কাছে থাকে কি? 1/3। ও যদি 1 মোল দিয়ে, এটা যদি 1 মোল দিয়ে, এখানে অবশিষ্ট আছে 1/3 মোল। তোমাকে বুয়েটে দিয়ে দিয়েছিল, এটা আছে কতটুকু? 1/3 মোল। 1/3 মোল মানে কত? এটা অবশিষ্ট আছে, তাহলে এটা কত আছে বলতো? 0.333। এটা কতটুকু আছে বলতো? 0.333। তাহলে দেখো, এটা একটা, এটা একটার সাথে বিক্রিয়া করে, এটা বানাই একটা, এটা বানাই একটা। এই ম্যাথগুলো আমরা করবো এখন, জাস্ট বইয়ে আছে তো, আমি এই জায়গায় এই জিনিসটা বুঝে দিচ্ছি, এই কোয়েশ্চেনটা যেহেতু আসছে। তাহলে দেখো, এটা আছে কতটুকু? এতটুক। এটা আছে কতটুকু? এতটুক। বুঝো, এটা একটার সাথে এটা বিক্রিয়া করে, এটা বানায় একটা, এটা বানায় একটা। তাহলে এটা বিক্রিয়া করছে কতটুকু? ছিল 1, ছিল 1, আছে এত, ছিল 1, 1 ছিল, এখন আছে কত? 0.333। তাহলে চলে গেছে কতটুকু একটু বলো তো? ও ছিল কি জীবনের শুরুতে ছিল 1, ওর জীবন থেকে কিছু চলে গেছে, এখন আছে কতটুকু? 0.333। ঠিক আছে, এতটুকু অবস্থা। তাহলে চলে গেছে কতটুকু? 0.667। 1 থেকে, না বুঝলে আমি আবার বলি, 1 থেকে 0.333। এখন বুঝে লাগবে না, আমি এমনি জাস্ট দেখাচ্ছি এটা তোমার আইডিয়া বাড়ানোর জন্য, কারণ এই ম্যাথগুলো আমরা যখন করবো তখন একদম ইজি। 0.667 মোল চলে গেছে। তাহলে এটা যদি 0.667 চলে যায়, এটাও কতটুকু যাবে? 0.667। এটা একটা, এটা একটার সাথে এটা একটা বানায়, এটা একটা বানায়, এটা 0.667 এর সাথে এটা 0.667 মিলে এটা পাবো 0.667, এটা পাবো 0.667। তাহলে বিক্রিয়ার সাম্য ধ্রুবক তোমাকে বের করতে বলছিল। আমি একটু বলে রাখি, 26 ব্যাচের যারা আসো তারা এখনই বুঝবা, আর 27 ব্যাচের যারা আসো এই আরেক ক্লাস পরে তোমরা এই জিনিসটা ধরতে পারবে। এখন ভালো ধরতে না পারলেও ভয়ের একদমই কিচ্ছু নেই। তাহলে এখানে আমরা কি দিব বলতো? প্রোডাক্টের ঘনমাত্রা দিব, CH3 COO C2H5 ইন্টু কি? H2O। আর এখানে কি হবে বলতো? বিক্রিয়ক, এর মানে ইথানোয়িক অ্যাসিড ইন্টু কি হবে? ইথানল। তাহলে একটু দেখো তো এটা কত হয়? এটা হচ্ছে
ইন্টু 0.667, আর তো লিখতে পারছি না, এটা নিচে কত 0.333 ইন্টু কত 0.333, এটা দেখো তো কত আসে, 4 আসে কিনা। কত আসছে দেখো তো 4। কারণ বুয়েটা 4 কেন বললাম, বুয়েটা দিয়েছিল এটার 1/3 অংশ অবশিষ্ট আছে, এটা 1/3 থাকলে এটাও 1/3 অবশিষ্ট আছে, তাহলে চলে গেছে কত 2/3, এটাও চলে গেছে কত 2/3, তাহলে 2/3 ইন্টু 2/3 ডিভাইড কি হবে 1/3 ইন্টু 1/3, 3 কাটা, তাহলে থাকে কি বলতো 4। ঠিক আছে, থাকে কি 4। ঠিক আছে, সৃষ্টি জিজ্ঞেস দাদা কেমন আছেন, আরো একজন জিজ্ঞেস করেছে স্যার কেমন আছেন, ভালো। ভালো তো আমরা পড়ার মধ্যে আবার এসে যাই। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা এখন বলেছে জাস্ট তোমার আইডিয়ার জন্য, এখান থেকেও যে একটা কোয়েশ্চেন আসছে কেমন, এবং একদম ইজি কোয়েশ্চেন। জারিন বলেছে স্যার ঝাপসা দেখাচ্ছে। না মোটামুটি ঠিক আছে, আমি একটু জাস্ট বড় করে নিলাম। ঠিক আছে, এখন আর একটু ভালো দেখবা, তাই না? হ্যাঁ, বলাই ভালো হয়েছে, আর একটু বড় করে নিলাম। তাহলে কি এখানে কে এর কোনো একক নেই? কে এর এমনিতেই কোনো একক নেই এখানে, না কে এর কোনো জায়গায় কোনো একক নেই, আমরা জানবো। ঠিক আছে, আমরা আগে পড়ছি ওর বৈশিষ্ট্য, আমরা এখনো বৈশিষ্ট্য পড়ছি, আমরা ধীরে ধীরে ওর ভিতরে ঢুকবো। ঠিক আছে, দেখো উভয় দিক থেকে সুগম্যতা, প্রকৃত সাম্যের এমন বৈশিষ্ট্য থাকে যে বিক্রিয়া দিয়ে উভয় দিক থেকে সাম্য অবস্থায় পৌঁছানো সম্ভব। বাহ্যিক অবস্থাগুলো, তবে বলছে সাম্য অবস্থার অবস্থানকারী বাহ্যিক অবস্থাগুলো কি হবে, অপরিবর্তনীয় থাকা প্রয়োজন। একই অবস্থায় এক আয়তন নাইট্রোজেন ও 3 আয়তন হাইড্রোজেন, আমি তোমাদের বলেছি না একটা নাইট্রোজেনের জীবনে কয়টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন আসে। তাহলে এক আয়তন যদি নাইট্রোজেন নিই, এর সাথে 3 গুণ আমরা কি নিব, হাইড্রোজেন নিব। সেখানে কিছু বিদ্যুৎ স্ফুলিঙ্গ ঘটালে মাত্র 7% গ্যাস মিশ্রণ অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়, মাত্র 7% পরিণত হয় অ্যামোনিয়াতে। তাহলে এরা কত পার্সেন্ট থেকে যায়, 93% গ্যাস হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন হিসেবে থেকে যায়। অন্যদিক থেকে অ্যামোনিয়া গ্যাসের মধ্য দিয়ে বিদ্যুৎ স্ফুলিঙ্গ ঘটালে তাহলে কি হবে বলতো, শুধু 7% অ্যামোনিয়া গ্যাস নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হবে, বাকি 93% অ্যামোনিয়া গ্যাস বিযোজিত হয়ে, ভুল বলেছি, মানে 7% অ্যামোনিয়া গ্যাস থাকবে, বাকি 93%ই কি থাকে, মানে 93% থাকে এটা, আর 7% থাকে কি এটা। তো এখন বলতে পারো এই পার্সেন্টেজ মনে রাখা লাগবে কিনা, আসে নাই তো দেখতে পাচ্ছ, এমনি একটু মনে রাখলেও রাখতে পারো, কারণ ম্যাথও এই পয়েন্টটা থাকবে। ঠিক আছে, 93% অ্যামোনিয়া, এর মানে অ্যামোনিয়া প্রোডাকশন হয় সহজ কথা খুব কম, এটা হচ্ছে 7% হয়, আর এরা কি থাকে 93%, বলছে শুধু 7% অ্যামোনিয়া গ্যাস থাকে, বাকি 93% অ্যামোনিয়া গ্যাস নাইট্রোজেন ও হাইড্রোজেন, এর মানে দুই দিক থেকে রেজাল্ট সেম। সুতরাং এতে প্রমাণিত হয় উপরোক্ত বিক্রিয়াটি যে কোনো দিক থেকে শুরু করলে একই সাম্যাবস্থায় পৌঁছানো যায়। এরপর দেখো তো বিক্রিয়ার অসম্পূর্ণতা, আমি কিন্তু চাইলে ডিরেক্ট ম্যাথ করে ফেলতে পারতাম, তখন দেখবা তোমাদের অনেক সহজ লাগতো, মজা লাগতো, কারণ ম্যাথ করতে তো টাইপে টাইপে বসিয়ে দিলে কাজ শেষ, কিন্তু না, আমি আগে থিওরিটা পুরা বইয়ে যা যা আছে সব বুঝি, এরপর ম্যাথ করবো, দেখবা তখন তোমাদের আরও ভালো লাগবে। ঠিক আছে, আরও ভালো লাগবে, একদম সব কিছুই তোমার আইডিয়া থাকবে। বিক্রিয়ার অসম্পূর্ণতা, বলছে প্রকৃত সাম্যের অন্যতম বৈশিষ্ট্য হলো বিক্রিয়ার অসম্পূর্ণতা। সাম্যাবস্থায় বিক্রিয়ক ও উৎপাদ উভয়ই থাকে, সাম্যাঙ্কের মান থেকে তা উপলব্ধি করা যায়। কোনো বিক্রিয়া সম্পূর্ণ হলে সাম্যাঙ্কের মান শূন্য অথবা অসীম হতে হবে। দেখো সাম্য ধ্রুবক সমান আমরা কি বলছি, এটা হচ্ছে প্রোডাক্ট, এ আর বি একে আমরা বলছি কি বলতো রিয়েক্টেন্ট বা বিক্রিয়ক, সি আর ডি এদের আমরা বলছি কি বলতো প্রোডাক্ট। কেমন, এখানে দেখো প্রোডাক্ট আছে কয়টা, দুইটা, একটা আছে সি আর একটা আছে ডি, তাহলে সি এর ঘনমাত্রা ইন্টু কি ডি এর ঘনমাত্রা, ডিভাইড কি লিখছি, কে ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্য ধ্রুবক, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, নিচে আমরা লিখছি বিক্রিয়ক আছে একটা এ আর একটা বি, ওর ঘনমাত্রা এবং ওর ঘনমাত্রার গুণফল। দেখো কে এর মান শূন্য হতে গেলে প্রোডাক্ট কি হয়ে যেতে হবে, শূন্য হয়ে যেতে হবে। যদি কোনো প্রোডাক্ট নাই থাকে তখন এর কে ইকুইলিব্রিয়াম কি হবে, শূন্য হবে, যেটা বাস্তবে হয় না। ঠিক আছে, যখন সাম্য অবস্থায় পৌঁছে উভয় দিক থেকে কাজ চলছে, মানে দুইটাই থাকে। আবার দেখো তো যদি বিক্রিয়ক শেষ হয়ে যায় তখন কে ইকুইলিব্রিয়ামের মান কি হয়ে যাবে বলো তো, অসীম হবে। তোমরা কি এটা এসএসসিতে পড়েছিলে? যেহেতু সাম্যাঙ্কের মান ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা অতি বৃহৎ হতে পারে কিন্তু শূন্য বা অসীম হয় না, সুতরাং বলা যায় একটি উভমুখী বিক্রিয়া কখনো কি হয় না, সমাপ্ত হয় না। কখন শেষ হয়, যদি আমরা কোনো ফ্যাক্টর চেঞ্জ করে দিই, শেষ করি আমরা। ঠিক আছে, যদি কোনো ফ্যাক্টর আমরা চেঞ্জ করতে থাকি। প্রভাবকের ভূমিকাহীনতা, তোমাকে বলবে হচ্ছে প্রভাবকের ভূমিকাহীনতা ব্যাখ্যা করো, খ নাম্বার কোয়েশ্চেনে বোর্ড পরীক্ষায়। ঠিক আছে, এটা দেখো ডিইউ 19-এ আসছে আর ইউ 23-এ আছে, রাসায়নিক সাম্য অবস্থায় প্রভাবকের কি কোনো ভূমিকা আছে, কোনো ভূমিকা নাই। এখন যদি বলা যায় তাও একটা ভূমিকা বল ওর জীবনে, তোমরা যদি বলো যে মানে
কেউ তোরা বললো তোর তোমার জীবনে আমার ভূমিকা কি? কোনো ভূমিকা নাই, বিষয় বুঝতে পারছো? এরপর বলো একটা কষ্ট করে একটা ভূমিকা বল, অমুক একটা ভূমিকা জাস্ট বল, তাহলে কি বলবা বলো তো? বলবো হচ্ছে ও উভয় দিকের বিক্রিয়াকে সমানুপাতিক ভাবে দ্রুততর করে। এর মানে ও কাজটা কি করে ফেলে, ওর আলটিমেট সাম্যাবস্থার উপর কোনো ভূমিকা নেই, কিন্তু ও কি করে বলতো, সক্রিয়ণ শক্তি দ্বারা কমিয়ে দিল, তাহলে দুইটা রিয়েকশন সম্মুখ এবং বিপরীত দুইটাই দ্রুত হবে। অথবা বিক্রিয়াটা সাম্যাবস্থায় যাচ্ছিল, ধীরে ধীরে যাচ্ছিল, ও কি করে দিয়েছে, কাজটা ফাস্টার করে দিয়েছে, কম সময়ে সাম্যাবস্থায় দ্রুত উপনীত হতে সহায়তা করে। কিন্তু সাম্য অবস্থার ভিতর তুমি আর কোনো প্রভাব এটা ওইটা করো, এটাতে কোনো লাভ হবে না, ঠিক আছে? এর ফলে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হয় না, সাম্যাবস্থার পরিবর্তন হয় না, এর মানে যে হারে সম্মুখ চলছে একই হারে বিপরীত আসবে। ও ধরো সক্রিয়ণ শক্তি আগে এনার্জি ভেরিয়ার বা বাধা ছিল এটুকু, এখন কমিয়ে দিয়েছে, তাহলে সম্মুখ বিক্রিয়াও বাড়ছে, একই হারে বিপরীত বিক্রিয়াও বাড়ছে। বিক্রিয়ক উৎপাদের কোনোটিরও ঘনমাত্রার পরিবর্তন ঘটে না। এখানে একটু মার্ক করে দিই আমি, NO2 একটি বাদামি গ্যাস, এটা বুয়েট 21-এ আসছে। নিচের কোনটি একটু লিখে রাখো, বলেছিল নিচের নাইট্রোজেনের কোন অক্সাইডটি বর্ণযুক্ত? NO2 হচ্ছে বর্ণযুক্ত, ঠিক আছে? NO2 নিচের কোন অক্সাইডটি বর্ণযুক্ত? একটা ছিল N2O, আর একটা ছিল NO, আর একটা ছিল ধরো N2O4, আর একটা ছিল কি বলতো NO2। তাহলে বর্ণযুক্ত হচ্ছে No2, বর্ণযুক্ত হচ্ছে মনে রাখবা No2। No2 কি হয়, বাদামি হয়, ঠিক আছে? No2 কি হয়, বাদামি হয়। বুয়েট 21-এ এটা প্রিলিতে দিয়েছিল। আমরা যখন মোলের পর্যাবৃত্ত ধর্ম পড়ি, যেটা আমাদের সাইকেল 2-তে আছে, তখন এই জিনিসটা আসে, ঠিক আছে? কার্পেট থেকে নতুন জন্ম হয়, কার্পেট থেকে নতুন জন্ম হয়, নতুন জন্ম হয় হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিডের পেট থেকে। রয় বলেছে দাদা ম্যাটটা বুঝিনি, ওই ম্যাটটা এখন বুঝা লাগবে না, ওই ম্যাটটা আমি আবার করাবো, বুঝছো? তুমি বুঝো নাই হয়তো 27 বেস, তো ওই জিনিসটা বুঝো নাই, প্রোডাক্টের ঘনমাত্রা মানে এটা করতে হয় কি একটু দেখো, আমি একটু তাও দেখিয়ে আসি, যেহেতু বুঝো নাই বলেছো একদম, আর না হয় মন খারাপ করে ফেলবা, কিন্তু এটা একটু মানে আর 2টা দিন টাইম দাও, তুমি দেখবে এই ম্যাথের বস হয়ে গেছো, এই ম্যাথে তুমি বস হয়ে গেছো, ঠিক আছে? এর মানে হচ্ছে সাম্য, কারণ তুমি এখানে সাম্য ধ্রুবক কেমনে লিখি এটাই তো জানো না। সাম্য ধ্রুবক লিখে কি বলো, প্রোডাক্ট এটা আছে আর এটা আছে, এর ঘনমাত্রা লিখেছো, এর ঘনমাত্রা লিখেছো, বিক্রিয়ক কয়টা আছে, এটা আছে এটা আছে, এর ঘনমাত্রা লিখেছো, এর ঘনমাত্রা লিখেছো, এর কি পরিমাণ আছে 0.667 মোল, ঠিক আছে? একই আয়তনে আছে, সেজন্য আয়তন নিয়ে আর ঝামেলা করছি না। এটা কি বলতো 0.667 মোল, এটা আছে 0.667 ইন্টু কি বলতো, এটাও আছে কত 0.667, আর বিক্রিয়ক দুইটা আছে কি পরিমাণ বলতো 0.333 ইন্টু কত 0.333, এগুলো দেখো তো কাটাকাটি গিয়ে অ্যান্সার আসে 4 পয়েন্ট কিছু একটা 00 কিছু একটা। এখন বুঝছো কিনা একটু আমাকে জানাও, মোটামুটি বুঝছো কিনা একটু আমাকে জানাও। ঠিক আছে, ইউটিউবে একটু আমাকে জানাও তো এখন বুঝছো কিনা। লাইভ ওকে আছে আমাদের, লাইভটা ওকে আছে, দেখে আসি লাইভটা ওকে আছে কিনা। ঠিক আছে, তাই না? ঠিক আছে, ওকে। হ্যালো হ্যালো হ্যালো, না একটু আমার নেট ড্রপ করেছে আমি দেখলাম, দেখে আসি লাইভ। আচ্ছা, ফেসবুক তো ওকে আছে তাই না? ফেসবুক তো ওকে আছে নাকি? তাহলে আমরা ফেসবুকে কন্টিনিউ করে ফেলি, এরপর তো আবার ইউটিউবে এই ক্লাসটা চলে যাবে, তো চিন্তার কিছু নেই। চলো, ওকে। এখানে কে ইকুইলিব্রিয়ামটা সোয়াদ্দ বলেছে আরেকবার বলতে, আমি একটু দেখাই। এটা এটা একটু পরে, এই যে এখনই আমরা প্রমাণে আসতেছি, তখন এটা তুমি বুঝবা, ঠিক আছে? সাম্য ধ্রুবক লেখার নিয়ম হচ্ছে, দেখো এখানে প্রোডাক্ট কি আছে,
সি আর ডি, কেমন? প্রোডাক্টকে দিতে হবে, উৎপাদকে দিতে হবে উপরে, এই যে দেখো, তাহলে সি এর ঘনমাত্রা ইন্টু কি ডি এর ঘনমাত্রা, আমি একটু পর দেখাচ্ছি, ঘনমাত্রা না শুধু আংশিক চাপ দিয়ে লিখতে পারবো। নিচে হচ্ছে কি বলতো, এ এর ঘনমাত্রা ইন্টু কি দিয়ে দিলাম বলতো, বি এর ঘনমাত্রা। দেখো কে ইকুইলিব্রিয়াম কখন জিরো হবে, যদি উৎপাদ জিরো হয়ে যায়, আর যদি বিক্রিয়ক জিরো হয়ে যায় তখন ওর মান কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, ওর মান কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। বিষয় বুঝছো, এটা বলে মানে বুঝো না, এটা যদি উৎপাদ যদি জিরো হয় তাহলে এটা জিরো, আর যদি বিক্রিয়ক জিরো হয় তখন কে ইকুইলিব্রিয়াম কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। কেমন? লার সাথে লিয়ে নিতে আর ব্যান্ড অফ আমরা পড়বো, আগে হচ্ছে আমরা ভরক্রিয়ার সূত্রটা পড়ি, আর না হয় তোমাদের মনে বেশ কিছু কোয়েশ্চেন থেকে যাবে। ঠিক আছে, তোমাদের মনে বেশ কিছু কোয়েশ্চেন থেকে যাবে। তো এখানে দেখো একটা এমসিকিউ আছে, একটু দেখো তো, সবকিছুকে একটু একটু ঝামেলা করা শুরু করেছে, একটু দেখি। ঠিক আছে, বলছে নিচে কোনটি সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়, সবে দেখতে পাচ্ছ, আমরা ব্যান্ড অফ আর লার সাথে নিয়ে ওই দুইটা পড়বো এখানে। আগে একটু এখানে দেখো, নিচের কোনটি সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়, ঢাকা বোর্ড পূর্ণতে আছে, সাম্যের স্থায়িত্ব বৈশিষ্ট্য, উভয় দিক থেকে সুগম্যতা, এর মানে উভয় দিক থেকে অ্যাপ্রোচ করা যাবে। ঠিক আছে, বিক্রিয়ার অসম্পূর্ণতা, ইনকমপ্লিটনেস অফ রিয়েকশন। ঠিক আছে, বিক্রিয়ার হার কি, সাম্যাবস্থার বৈশিষ্ট্য, বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার কি, শুধু বিক্রিয়ার হার লেখা আছে। ঠিক আছে, বিক্রিয়ার হার সমান হলে এটাও বৈশিষ্ট্য, তো এখানে তো এগুলো কিছুই বলেনি। ঠিক আছে, এখানে তো এগুলা কিছুই বলেনি। তো আমি এখন যেটা যে অংশে যাচ্ছি একটু দেখো, এটা পড়লে তোমার আইডিয়াগুলো ধীরে ধীরে, মানে এটা আগে পড়া উচিত আর কি, এই জিনিসটা পড়ে ফেললে তখন হচ্ছে ওই বিষয়গুলো অনেক ভালো বুঝবা। আমি কি এদিকে বেশি এসে গেলাম নাকি? না, এই যে আসছে। ঠিক আছে, পেজ নাম্বার 460। ঠিক আছে, 460। একটু দেখো, নরওয়ের দুজন কেমিস্ট, একজনের নাম হচ্ছে গুলবার্গ আর একজনের নাম হচ্ছে ভাগে। ঠিক আছে, একজনের নাম হচ্ছে গোলবার্গ। ঠিক আছে, গোলবার্গ, এই যে দেখো এই নামটা মনে রাখবা, গোলবার্গ, গুলবার্গ। ঠিক আছে, গুলবার্গ। আরেকজন হচ্ছে কি বলতো, ভাগে। ঠিক আছে, তাহলে গোলবার্গ, এটা ধরো বাঘ, এটা হচ্ছে কি হচ্ছে ভাগে, ভাগে এর মানে দৌড়াচ্ছে, ধরো গোলবার্গ ভাগে। বিভিন্ন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার উপর কি করে বলতো, পরীক্ষা পর্যবেক্ষণ করে। বিক্রিয়ার সাম্যাবস্থার উপর বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব আছে, তারা দেখেছে বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব আছে। তারা পরীক্ষা করে কি দেখেছে বলতো, বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব আছে। বিক্রিয়ার হারের উপরও বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব আছে, খুব ভালো কথা। বিক্রিয়ার হার বলতে একক সময়ে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের মোলার ঘনমাত্রার বৃদ্ধিকে বোঝায়। এখন ওরা কোন বিক্রিয়ার একটা অ্যানালাইসিস দিয়েছে একটু দেখো তো, N2O4 থেকে NO2 হচ্ছে, N2O4 থেকে NO2 হচ্ছে এই বিক্রিয়ার একটা অ্যানালাইসিস। ঠিক আছে, তো এখন দেখো ওরা কিছু ডেটা নিয়েছে, এটা ধরো একটা সময় নিয়েছে, এটা 1 নম্বর ডেটা, এটা ধরো 2 নম্বর ডেটা, এটা 3 নম্বর ডেটা, এটা 4 নম্বর ডেটা, এটা ধরো 5 নম্বর ডেটা। বিষয় বুঝতে পারছো, এটা ধরো 1 নম্বর ডেটা, এটা 2 নম্বর ডেটা, এটা 3 নম্বর ডেটা, এটা 4 নম্বর ডেটা, এটা 5 নম্বর ডেটা। বিক্রিয়ক কি আছে বলো তো, N2O4। ঠিক আছে, N2O4। দেখো, প্রারম্ভিক ঘনমাত্রা, এই জিনিসটা বোঝা লাগে না, আমি বুঝাচ্ছি কেন, এটা বুঝালে তোমার আসলে আইডিয়াটা স্পষ্ট হয়, আর নয় এটা না বুঝে চলে যেত। জিনিসটা খুব অসাধারণ একটা জিনিস দিচ্ছে এখানে হাজারি স্যারের বইয়ে, দেখো এই ডেটাটা একটু ঠান্ডা মাথায়। ও প্রথমে নিয়েছে কি বলতো, বিক্রিয়ক নিয়েছে, কিছু উৎপাদক নেয়নি, এটা জিরোই নিয়েছে, বিক্রিয়াটা এইভাবে শুরু করেছে। ঠিক আছে, শুরু করেছে, ওকে ফাইন। শুরু করে যখন সাম্য ধ্রুবক বের করেছে, দেখেছে হচ্ছে কি হচ্ছে বলতো, মানটা 4.64 × 10⁻³ আসছে। আরেকবার ও কি করলো, এদিক সেদিক করে দেখছে আর কি, এর মানে একটু দুষ্টামি করে দেখছে, ও বিক্রিয়কটাকে নেয়নি, ও পুরোটা প্রোডাক্ট নিছে। দেখো এটা জিরো, ওইটাকে নিছে, করে দেখছে, আরে রেজাল্ট তো কি হয়, এর মানে সাম্য ধ্রুবক কি আসে বলতো, একই আসে। দেখো আবার কি করছে, ও এটাকে নিছে কিন্তু ভিন্ন ঘনমাত্রা, আগে নিছিল 0.04, এখন নিছে এরপরেরটাই ছিল জিরো, এর মানে নেই নেই, এরপরেরটাই 0.06, এটাকে নিছে জিরো। এখন আবার এই দুষ্টামি করে দেখে হচ্ছে কি রে, রেজাল্ট তো প্রায় সেম, 10⁻³ 4.6, সামান্য পরিবর্তন, প্রায় কি আছে বলতো, কনস্ট্যান্ট আছে। আবার কি দুষ্টামি করলো, বললো যে আমি বিক্রিয়ক নিব না, আমি একটু উৎপাদ নিয়ে দেখি ঘটনাটা, কারণ বিক্রিয়া কি হয় বলতো, দুই দিক থেকে করানো যায়। তখন ও করে দেখলো কি, আবার তো এটা কি আসছে বলতো, কাছাকাছি আসছে। এবার দেখো
এটা যা এটাকেও একটু নিছে, এটাকেও নিছে। ও বললো যে এবার দেখি দুইটাকে একটু একটু করে নিয়ে দেখি, বিক্রিয়ক প্রোডাক্ট দুইটাই বিক্রিয়া পাত্রে দিয়ে দিছে, দুইটাই বিক্রিয়া পাত্রে দিয়ে দিছে। দিয়ে দেখেছে আরে এখানেও তো এই মানটা কি আসছে, প্রায় কাছাকাছি আসছে, 10⁻³ 4.6 প্রায় মিলে যাচ্ছে, তাই না? একটা অসাধারণ জিনিস বের করেছে। এবার দেখো এটা হচ্ছে প্রারম্ভিক ঘনমাত্রা, কেমন? এটা হচ্ছে প্রারম্ভিক ঘনমাত্রা, আর এটা হচ্ছে সাম্যাবস্থায় ঘনমাত্রা। তোমরা একটু দেখো তো সাম্যাবস্থায় ঘনমাত্রা কি সমান নাকি সমান নয়? সাম্যাবস্থায় এর ঘনমাত্রা এখানে পাইছি, এটা এখানে পাইছি, এটা এখানে পাইছি, আরেকটা এখানে পাইছি, আরেকটা এখানে পাইছি, আরেকটা এই দুইটাই সমান, বাকি সবগুলা কি অসমান। এদের ঘনমাত্রা এই দুইটাই সমান, বাকি এগুলাই কি আছে বলো তো অসমান। এর মানে সাম্যাবস্থায় ঘনমাত্রা সমান হবে, এর সাথে এর সমান হয়েছে? সমান হয়নি। ওদের নিজেদের ঘনমাত্রাও কি এক এক সময় কি আসছে, এক একটা আসছে। এর মানে সাম্যাবস্থায় এর আর এর ঘনমাত্রা সমান না, 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 এর আর এর ঘনমাত্রা সমান না। কিন্তু ঘনমাত্রার কি হয় না বলো তো, এর পরেও যখন সময়ের সাথে সাথে এই ঘনমাত্রাটা কনস্ট্যান্ট হয়েছে, এটার আর কোনো পরিবর্তন হয় না। তো দেখো ওরা কি করেছে, প্রোডাক্ট অর্থাৎ কেসি যখন বের করেছে, কেসিকে আমরা একটু পরে জানছি, তখন দেখলো হচ্ছে অ্যান্সারটা কি আসছে বলো তো, সেম আসছে। এর মানে সাম্যধ্রুবক আমরা যাকে বলছি, সাম্যধ্রুবকের মান আমি যে ঘনমাত্রা নিয়েই শুরু করি না কেন, বিক্রিয়ক থেকে শুরু করি বা উৎপাদ থেকে শুরু করি, এই অ্যান্সারটা কি আসে বলো তো, সেম আসে। ঠিক আছে, সেম আসে। তো ওরা এই ধরনের বিভিন্ন পরীক্ষা টরীক্ষা করে একটা সূত্র দিয়েছে, সূত্রটা একটু সবাই লিখো, মানে একটা সম্পর্ক দিয়েছে। বলেছে 1864 খ্রিস্টাব্দে গুলবার্গ ও ভাগে পরীক্ষালব্ধ এইসব তত্ত্ব সমন্বয় করে উভমুখী বিক্রিয়ার জন্য ভরক্রিয়া সূত্র নামে একটি সূত্র উপস্থাপন করেন। ঠিক আছে, এটাকে বলা হয় ল অফ অ্যাক্টিভ মাস। সবাই একটু লিখো তো ভরক্রিয়ার সূত্র কি, কেমন? সবাই একটু লিখো ভরক্রিয়ার সূত্র কি। বলছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে যে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় বরের, এর মানে মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের সমানুপাতিক হয়। ঠিক আছে, সবাই একটু লিখো ভরক্রিয়ার সূত্র, ল অফ অ্যাক্টিভ মাস। আমিও তোমাদের সাথে সাথে একটু লিখি, তাহলে তোমাদের ভালো লাগবে। আর নয় বাবা আমি আরাম করতেছি। এই যে দেখো ভরক্রিয়ার সূত্র, ভরক্রিয়ার সূত্র, ল অফ অ্যাক্টিভ মাস। ভরক্রিয়ার সূত্র। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে আজকে আমরা বেসিক বিষয়গুলো সব জেনে যাব, পরের দিন আমরা তাহলে ইকুয়েশন ডিরাইভ করতে পারবো, কেমন? নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়ার হার, এর মানে বিক্রিয়াটা দ্রুত হবে নাকি ধীরে হবে, কোনো বিক্রিয়ার হার তারা দেখেছে, বিক্রিয়ার হার বিক্রিয়কগুলোর, আমরা কিন্তু একটু টাইম নিয়ে ধীরে ধীরে জিনিসগুলো পড়াবো, ঠিক আছে? মানে ক্লাস সংখ্যা বেশি যেটা না, বাট আমি আস্তে আস্তে টাইম নিয়ে তোকে সুন্দর মতো সব বুঝাবো, বইয়ে যা যা আছে বিক্রিয়কগুলোর। কারণ অনেকের আমি দেখি পড়ালেখা করছো, বইয়ে কি আছে কোনো আইডিয়া নেই, পরে গিয়ে এটা বিপদে পড়বা, বুঝতে পারছো? কোনো বিক্রিয়ার হার বিক্রিয়কগুলোর সক্রিয় বরের সমানুপাতিক। তো দেখো সক্রিয় বরের পাশে আবার বইয়ে দিয়ে দিয়েছে সক্রিয় বর মানে কি, সক্রিয় বরের সমানুপাতিক। সক্রিয় বর মানে কি, ঘনমাত্রা বা আংশিক চাপ, বা আংশিক চাপের সমানুপাতিক। বরের সমানুপাতিক। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে বলছে কি বলতো, কোনো একটা বিক্রিয়ার হার, ঠিক আছে? কোনো বিক্রিয়ার হার কি হবে, বিক্রিয়কগুলো সক্রিয় বরের, কেমন? সক্রিয় বর, এর মানে অ্যাক্টিভ মাস, সক্রিয় বর। ঠিক আছে, সক্রিয় বর বলতে আবার সক্রিয় বরকে প্রকাশ করছে কিভাবে বলতো, ঘনমাত্রা এবং আংশিক চাপ সক্রিয় বরের সাথে কি হবে, সমানুপাতিক হবে। আর এই লটা কে দিয়েছে, নরওয়ের দুজন কেমিস্ট দিয়েছে, গুলবার্গ আর হচ্ছে কি ভাগে, গুলবার্গ আর হচ্ছে কি বলতো ভাগে। ঠিক আছে, কেমনে তাদের একতার ভিত্তি কি, তাদের একতার ভিত্তি হচ্ছে এক্সপেরিমেন্ট, কেমন? তারা হচ্ছে অনেক পরীক্ষা নিরীক্ষার পর পরীক্ষালব্ধ তত্ত্ব যেগুলো আছে এগুলো সমন্বয় করে এই সূত্রটা দিয়েছে। এটুকু লিখে হলে একটু ওয়াই বলবা। বরক্রিয়ার সূত্র কি পরীক্ষা দিয়ে দিবে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে রেট অফ রিঅ্যাকশন, যারা ইংলিশ ভার্সন আছো, রেট অফ রিঅ্যাকশন কী হবে বলো তো, অ্যাক্টিভ মাসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনেট হবে। ঠিক আছে, ডাইরেক্টলি প্রপোর্শনেট মানে হচ্ছে সমানুপাতিক।
এর মানে বিক্রিয়কগুলো সক্রিয় বলের সাথে কি হবে, সমানুপাতিক হবে। ঘনমাত্রা আর আংশিক চাপ, ঘনমাত্রা ইংলিশ হচ্ছে কনসেন্ট্রেশন, আর আংশিক চাপ মানে হচ্ছে পার্শিয়াল প্রেশার। তাহলে বাসায় একটু বলো তো, প্রক্রিয়ার সূত্র কি? নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো একটা বিক্রিয়ার হার, কেমন, কোনো একটা বিক্রিয়ার হার বিক্রিয়কগুলো সক্রিয় বলের সমানুপাতিক। ঠিক আছে, বিক্রিয়কগুলো সক্রিয় বলের সমানুপাতিক। এখন ধরো একটা বিক্রিয়া করছে, মানে আমি তোমাদের পড়াচ্ছি, এটা ধরো বিক্রিয়া। এখন বিক্রিয়া দ্রুত ঘটবে না ধীরে ঘটবে, এইটা এই মুহূর্তে আমার কতটুকু কি আছে বলতো, এনার্জি আছে। ঠিক আছে, এনার্জি আছে, জ্ঞান আছে, এগুলোর উপর নির্ভর করছে। বিষয় বুঝতে পারছো? এর মানে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা কতটুকু আছে বা আংশিক চাপ কতটুকু আছে তার সাথে কি হবে, সমানুপাতিক হবে। যদি আমার এনার্জি বেশি থাকে, আমার যদি ইচ্ছা বেশি থাকে, আমার যদি ধারণা বেশি থাকে যে বিষয় নিয়ে আমি কথা বলছি, তাহলে দেখবা বিক্রিয়া হচ্ছে কি খুব দ্রুত আগাতে থাকবে। আমি কি বলছি এটা নিয়ে যদি আমার ধারণাই না থাকে, আমি তোমাদের পড়াবো, আমার যদি এনার্জি না থাকে, তখন যে সময়ে এখন থেকে 5 মিনিট পর ঘটনা ভিন্ন হয়ে যেতে পারে। সেই জন্য বলছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে। বিষয় বুঝছো? এখন যদি এখানে গরম হয়ে ওঠে, বিষয় বুঝতে পারছো, বা অতি ঠান্ডা হয়ে যায়, তাপমাত্রার পরিবর্তনের সাথে রিয়েকশন রেট অবশ্যই চেঞ্জ হবে। সেই জন্য নির্দিষ্ট তাপমাত্রায় বলেছে, তাপমাত্রাকে ফিক্সড করে দিয়েছে। মানে বুঝছো? ধরো এখানে অনেক গরম, আরে পড়াতে পারতেছি না, তাড়াতাড়ি শেষ করে দিই, বিষয় বুঝতে পারছো? অথবা অনেক ঠান্ডা, তাহলেও পড়া মানে আরেকটা মানে রিয়েকশন রেট কি হবে, আরেক রকম হবে। মানে তাপমাত্রা যদি ফিক্সড রাখি, তখন বলছে বিক্রিয়ার হার বিক্রিয়কগুলো সক্রিয় ভরের সাথে কি হবে, সমানুপাতিক হবে। তো এখানে একটা টার্ম আমরা পেয়েছি, এটা হচ্ছে কি, সক্রিয় ভর। এই টার্মটা নিয়ে অনেক কথা আছে, কিন্তু কথা আগে আমরা সুন্দর মতো বেসিকটা জানি। সক্রিয় ভরকে আমরা দুই ভাগে প্রকাশ করছি, একটা হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা, আর একটা হচ্ছে কি বলতো, আংশিক চাপ। আংশিক চাপ, ঠিক আছে, আংশিক চাপ। ঘনমাত্রা ইংলিশ কি বলতো, কনসেন্ট্রেশন। ঠিক আছে, আংশিক চাপ ইংলিশ কি বলতো, পার্শিয়াল প্রেসার। পার্শিয়াল প্রেসার, ঠিক আছে। তো এটাকে সংক্ষেপে লেখা হয়, যেমন ধরো আমি কোনো একটা বিক্রিয়া নিলাম, ধরো এ প্লাস বি থেকে ধরো সি প্লাস ডি হচ্ছে, উভয়কে বিক্রিয়াকে অর্ধতীর দিয়ে লেখা হয়, আমি এমনি পূর্ণতীর দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, অর্ধতীর হবে, অর্ধতীর দিয়ে দেখাবো। তাহলে একটু দেখো, এর ঘনমাত্রাকে আমি লিখবো কেমনে, আগে লিখাটা কেমনে লিখে এটা শিখাচ্ছি তোমাদের, কেমন? আজকের ক্লাস খুব বেসিক ক্লাস, কেমন? ওকে লিখবা কেমনে, এর ঘনমাত্রাকে লিখবে একে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিবা, বি এর ঘনমাত্রাকে কেমনে দিবা, বি কে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিবা, সি এর ঘনমাত্রা কেমনে লিখবা, সি কে থার্ড ব্র্যাকেটের মধ্যে, ডি এর ঘনমাত্রা কেমনে লিখবা বলো তো, ডি কে থার্ড ব্র্যাকেটের মধ্যে। অথবা তোমাদের আরেকটা দেখাচ্ছি, অথবা তুমি কি করতে পারবা, অথবা এটা না করে তুমি কি করতে পারবা দেখো তো, অথবা তুমি কি করতে পারবা, কনসেন্ট্রেশন অফ এ, সি এ, সি এর পায়ের নিচে, কনসেন্ট্রেশন অফ বি এর মানে বি এর ঘনমাত্রা, কনসেন্ট্রেশন অফ সি, অথবা কনসেন্ট্রেশন অফ ডি এর মানে ডি এর ঘনমাত্রা, সি এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা। এর মানে তুমি সি অফ কি বলতো, কনসেন্ট্রেশন অফ এ, কেমন, সি এর পায়ের নিচে, এটা দিয়ে বোঝা যাচ্ছে ঘনমাত্রা, অথবা এ কে থার্ড ব্র্যাকেটের ভিতর রেখে দিলাম। ধরো তোমাকে থার্ড ব্র্যাকেটের ভিতর যদি রেখে দিই, তাহলে তোমার ঘনমাত্রা, তুমি এর ঘনমাত্রা, তোমাকে যদি সি এর পায়ের নিচে দিয়ে দিই, তাহলে কি হবে, তুমি এর কনসেন্ট্রেশন অফ তুমি। বিষয় বুঝতে পারছো? এবার দেখো পার্শিয়াল প্রেসারকে লিখবা কেমনে, ধরো এটা হচ্ছে গ্যাস, গ্যাস হইলে তো বসে থাকে না, ছোটাছুটি করে, ছোটাছুটি করলে একটা কি দিবে, প্রেসার দিবে। এবার একটু বুঝো, ঠিক আছে, এবার একটু বুঝো, দেখো তাহলে এখানে কি হবে, পার্শিয়াল প্রেসার অফ এ, পি এর পায়ের নিচে, এর মানে এ এর আংশিক চাপ। একদম ঠান্ডা মাথা শুনো কথাটা, তোকে যদি বলি পি এর পায়ের নিচে এ আছে, কেমন, তাহলে এটা কি হবে, এর আংশিক চাপ। পি এর পায়ের নিচে বি আছে, তাহলে বুঝতে হবে বি এর আংশিক চাপ। পি এর পায়ের নিচে সি আছে, এর মানে সি এর আংশিক চাপ। পি এর পায়ের নিচে ডি আছে, এর মানে বুঝতে হবে কি বলতো, ডি এর আংশিক চাপ। পি এর পায়ের নিচে দিলাম হচ্ছে তোমাকে, এর মানে কি, তুমি এর আংশিক চাপ। পি এর পায়ের নিচে ধরো হাবিজাবি কিছু একটা দিলাম, এর মানে হাবিজাবি এর আংশিক চাপ। সি এর পায়ের নিচে হাবিজাবি দিলাম, এর মানে কি হবে, হাবিজাবি এর ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেটের ভিতরে হাবিজাবি দিলাম, এর মানে কি, হাবিজাবি এর ঘনমাত্রা। বিষয় বুঝতে পারছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? বুঝছো, মানে কেমনে লিখে এটা বুঝছো। এবার ঘনমাত্রা জিনিসটা কি একটু দেখো, এটুক লিখা হলে একটু ওয়াই বলবা। এবার ঘনমাত্রা জিনিসটা কি, ঘনমাত্রা হচ্ছে মোল সংখ্যা ডিভাইড আয়তন। ঘনমাত্রা মানে হচ্ছে মোল সংখ্যা ডিভাইড আয়তন, ঠিক আছে, মোল সংখ্যা ডিভাইড আয়তন। ধরো হচ্ছে, ধরো হচ্ছে এটুক হয়েছে, জায়েদ আসছে, দাদা কেমন আছেন, অনেক লেট করে ফেললাম, ও খুব রেগুলার ক্লাস করে, আরো অনেকে আছো তোমরা রেগুলার ক্লাস করো, খুবই পজিটিভ একটা দিক। ঠিক আছে, তোমরা রেজাল্টও অনেক ভালো করো, এটাই চাই,
যাতে পরে এসে আবার আমাদের জানাতে পারে। এটুক হয়েছে কিনা একটু আমাকে জানাও তো। এটুক লিখে হলে একটু ওয়াই বলবা। ধ্রুব আছে, জারিন, ওকে ওকে। এবার দেখো ঘনমাত্রা জিনিসটা কি। ধরো তোমরা যারা ক্লাস করছো তোমাদেরকে ধরে আমি কিসে ফেলে দিলাম, একটা সুইমিং পুলের মধ্যে ফেলে দিলাম, ঠিক আছে, সুইমিং পুলের মধ্যে ফেলে দিলাম। এই ধরো তোমরা কি করছো, এমন এমন করে হাত তুলে আসো এখন, ঠিক আছে, এমন এমন করে হাত তুলে আসো, ঠিক আছে, তোমাদেরকে ধরো পানির মধ্যে ফেলে দিলাম, ঠিক আছে। তাহলে এখন ঘনমাত্রা কি হবে বলতো, 1 2 3 4 5 মল, ধরো 5 মল ডিভাইড হবে কি বলতো এটার আয়তন। ঘনমাত্রা মানে কি বলতো, মোল সংখ্যা ডিভাইড আয়তন। ঘনমাত্রা মানে মোলারিটিতে ঘনমাত্রা আমরা কি শিখি, এস ইকুয়াল মোল সংখ্যা ডিভাইড কি ভলিউম। বিষয় বুঝতে পারছো, মোল সংখ্যা ডিভাইড ভলিউম। ধরো আমি ক্লাসরুমে পড়াচ্ছি অফলাইনে, আমার ধরো 120 জন স্টুডেন্ট ক্লাস করছে বা 170 জন স্টুডেন্ট ক্লাস করছে। যখন একজন 120 জন স্টুডেন্ট ক্লাস করছে তখন আমি কি বলবো, মোল সংখ্যা কত হবে, মানে মূল সংখ্যা হিসেবে আমি হিসেব করে ফেলছি আর কি ওদের সংখ্যাকে। ধরো আমি প্রত্যেকটাকে আসলে একটা মোল হিসেবে কাউন্ট করছি ধরো, ঠিক আছে, কারণ অনুসংখ্যার সাথে মূল সংখ্যার তো একটু পার্থক্য আছে। তো আমি করলাম কি, ধরো 125 জন ক্লাস করছে, তাহলে 125কে ক্লাসরুমের আয়তন দিয়ে ভাগ করে দিলাম। ধরো 170 জন ক্লাস করছে, তাহলে 170কে আমি কি করে দিলাম বলতো, ক্লাসরুমের আয়তন দিয়ে ভাগ করে দিলাম। এর মানে গণমাত্রা সমান কি বলতো, মোল সংখ্যা ডিভাইড আয়তন করতে হবে। তো এটার একক কি হবে, এটার একক হচ্ছে মোল, মোল এর মানে মোল সংখ্যা, আর এটার একক কিসে, লিটারে, লিটারে, লিটারে। কেমন, তাহলে এটার পুরো একক কি হয় বলতো, মোল পার লিটার, যেটাকে আমরা লিখি কি দিয়ে, হয় মোল পার লিটার লিখবো, না হয় কি দিয়ে লিখবো বলতো, ক্যাপিটাল এম দিয়ে লিখবো, ঠিক আছে, ক্যাপিটাল এম দিয়ে লিখবো। এবার আসে আংশিক চাপ। তাহলে এটা হচ্ছে ঘনমাত্রা, আমি টার্মটা একটু করে পড়িয়ে রাখলাম, ঘনমাত্রা, ঠিক আছে, এস ইকুয়াল কি হবে, এন বাই ভি। এটা আমাদের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে আছে। এরপর সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়ন, এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে, ঠিক আছে। ঘনমাত্রা নিয়ে জানতে চাইলে ইউটিউব চ্যানেলে আবার ওই যে পরিমাণগত রসায়ন একটা প্লেলিস্ট, ওইখানে ঘনমাত্রা তুমি পেয়ে যাবে, দরকার নেই এখন আবার ঘনমাত্রা পড়তে যাওয়ার দরকার নেই। ঘনমাত্রার এখানে যা আছে যা লাগবে এগুলো আমি এখানে বুঝিয়ে দেবো, ঠিক আছে, ওকে। এস ইকুয়াল কি হবে বলো তো, এন বাই বি, মোল ডিভাইড হচ্ছে কি আয়তন। আংশিক চাপ জিনিসটা কি বলো, দেখো ধরো এখানে 2 মোল নাইট্রোজেন আছে, 3 মোল কি আছে বলো তো, অক্সিজেন আছে, ঠিক আছে, 3 মোল অক্সিজেন আছে। ধরো নাইট্রোজেন গুলাকে আমি ইয়েলো কালার দিয়ে লিখলাম, অক্সিজেন গুলাকে আমি গ্রিন কালার দিয়ে লিখলাম। এবার বলো ওরা গ্যাস, ওরা কি বসে আছে নাকি, এই যে একটা ক্লোজ সিলিন্ডার, এর মানে বদ্ধ পাত্র, ওরা কি বসে আছে না এদিক ওদিক ছোটাছুটি করছে, এদিক ওদিক ছোটাছুটি করছে। বিষয় বুঝতে পারছো, আমি যদি গ্যাস হতাম আমি কি এখানে বসে থাকতাম না, এখন একবার ধরো উপরে উঠে যেতাম আর একবার ধরো এদিক ওদিক চলে যেতাম, তাই না, গ্যাস হলে। তো এখন দেখো ওর কি বসে আছে নাকি চুপ করে বসে আছে, নাকি এদিক ওদিক ছোটাছুটি ছোটাছুটি করছে। ছোটাছুটি করতে গিয়ে ও কি করবে বলো তো, আমাদের যে কন্টেইনারটা আছে, আমাদের যে সিলিন্ডারটা আছে, এটার দেয়ালে ধাক্কা খাবে, কি হবে, ধাক্কা খাবে। তাহলে কন্টিনিউয়াস দেয়ালের উপর ধাক্কা খাচ্ছে, এর মানে বল প্রয়োগ করছে ক্ষেত্রফলের উপর। এখানে কি হচ্ছে বলতো, প্রেসার আছে। কেমন, এখানে কি আছে বলতো, প্রেসার আছে। সহজে বলো ওরা কি দিচ্ছে বলতো, দেয়ালে চাপ দিচ্ছে। এখানে আমরা কি পাবো বলতো, প্রেসার পাবো, টোটাল প্রেসার। এটা হচ্ছে টোটাল প্রেসার, আমরা যে প্রেসারটা পাবো। এখন গ্যাস মিশ্রণের প্রত্যেক উপাদান, কয়টা উপাদান আছে, দুইটা উপাদান আছে, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেন একা যে চাপ দিবে ওইটাকে বলা হয় ওর আংশিক চাপ। পি এর পাইয়ের নিচে N2, পি এর পাইয়ের নিচে O2, পি এর পাইয়ের নিচে N2 মানে কি বলতো, নাইট্রোজেনের আংশিক চাপ। পি এর পাইয়ের নিচে O2 মানে কি বলতো, অক্সিজেনের আংশিক চাপ। দেখো পি এর পাইয়ের নিচে N2 এর মানে কি বলতো, নাইট্রোজেনের আংশিক চাপ, ঠিক আছে। এটা O2 মানে কি বলতো, অক্সিজেনের আংশিক চাপ, ঠিক আছে। ও একা যে চাপ দিচ্ছে ওটা হচ্ছে কি ওর আংশিক চাপ, ঠিক আছে। যে একা, ও একা যে চাপ দিচ্ছে এটা হচ্ছে কি বলতো, অক্সিজেনের আংশিক চাপ। এবার একটু আমাকে বলো এখানে কে বেশি চাপ দিচ্ছে, নাইট্রোজেন না অক্সিজেন, সহজ কথা একদম, মানে বুঝো কোয়েশ্চেন। আমি বললাম এখানে পাত্রে বেশি চাপ কে দিচ্ছে, নাইট্রোজেন না অক্সিজেন, যে বেশি আছে ও বেশি দিচ্ছে, যে বেশি আছে ও বেশি দিচ্ছে। ও আছে 2টা, ও আছে 3টা। দেখবা পি ইজ প্রপোর্শনে 10, পিভি ইকুয়াল এন আর টি এর মধ্যে বি কনস্ট্যান্ট
আমরা এরকম একটা সূত্র পড়বো পরে, আমি আপাতত এটা জটিল করছি না, কারণ অনেকে ধরো একদম 27 ব্যাচের বিগিনার আছো, তোমাদের জন্য জিনিসটা কঠিন হয়ে যাবে। যেমন পিভি ইকুয়াল এনআরটি, এখানে আর কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, ভিও কনস্ট্যান্ট, তখন পি ইজ প্রপোর্শনেট কি হয়ে যাবে বলতো, গ্যাসের ক্ষেত্রে এন। এর মানে যার মোল সংখ্যা যত বেশি ও চাপ দিবে তত কি বলতো বেশি, যেমন এখানে ও কি দিবে, বেশি দিবে। এবার দেখো আমি তোমাদেরকে আরেকটা ক্ষেত্র চিন্তা করলাম, যেমন ধরো ওবি ধরো কোনো কারণে গ্যাস হয়ে গেছে, ঠিক আছে, বড় একটা গ্যাস হয়ে গেছে, এটা ধরো ওবি, ঠিক আছে। শুভ্র ধরো কোনো কারণে এটা গ্যাস হয়ে গেছে, এটা হচ্ছে কি দেখো তো, এটা হচ্ছে শুভ্র, ঠিক আছে। এইখানে ধরো অপূর্বকেও নিয়ে আসলাম, অপূর্বকেও নিয়ে আসলাম, ও ধরো অপূর্ব, ঠিক আছে। আর কাকে আনবো, ঠিক আছে, তিনটা তিনটা নিই নাকি, ঠিক আছে, এই তিনটা নিই। এবার একটু দেখো, তোমরা আমাকে বলো, ওরা গ্যাস হয়ে গেছে, ওরা কি বসে আছে, নাকি ওরা দেয়ালে গিয়ে হচ্ছে কলাইড করবে, কলিশন, নিজেদের মধ্যেও ধাক্কা খাবে, দেয়ালে গিয়েও ধাক্কা খাবে। দেয়ালে গিয়ে যখন ধাক্কা খাবে আমরা যে প্রেশারটা পাবো এটা কি হবে বলো তো, পি টোটাল, পি টোটাল। তাহলে এবার বলো কে বেশি চাপ দিচ্ছে, অভি দিচ্ছে নাকি শুভ্র দিচ্ছে নাকি অপূর্ব দিচ্ছে, প্রেশারটা বেশি কে দিচ্ছে, অভি দিবে নাকি শুভ্র দিবে নাকি অপূর্ব দিবে। এমনও হতে পারে অভির প্রেশারে ধরো শুভ্র আর অপূর্ব, ঠিক আছে, বিদায় নিল বা পাত্রের বাইরে চলে গেল, এটা হইলে ভিন্ন কথা, ঠিক আছে, যদিও অভি আর অভি নাই, পরিবর্তন হয়েছে, যাই হোক। তো আমরা আসি, এর মধ্যে দেখো তো কে বেশি চাপ দিবে, কে বেশি চাপ দিবে এটা আমরা কখনো আকার দেখে বলবো না, নাইট্রোজেনের মোলার বর, অক্সিজেনের মোলার বর, এটা দেখে বলবো না, ঠিক আছে। বিষয় বুঝতে পারছো, এটা কখনো ওর বড়ুয়া বলেছে অভিবাইয়া, ওকে নিষেধ বলেছে অভিবাইয়া বেশি চাপ দিবে না, এটা আমরা কখনো নাইট্রোজেন 28 A32 এটা দেখে বলবো না, আমরা বলবো হচ্ছে মোল দেখে। এ আছে কয়টা, অভি আছে একটা, শুভ্র আছে একটা, অপূর্ব আছে কয়টা বলতো, একটা করে, যেমন সবাই আছে কি বলতো একটা করে, একটা করে থাকলে এই যে চাপ দিবে এর মানে পি এর পায়ের নিচে অভি, এর মানে কি অভি এর আংশিক চাপ সমান সমান পি এর পায়ের নিচে কি হবে বলতো শুভ্র, এর মানে শুভ্র এর আংশিক চাপ, ঠিক আছে, সমান সমান কি হবে পি এর পায়ের নিচে অপূর্ব, এর মানে কি হবে অপূর্ব এর আংশিক চাপ। এর মানে তুমি যদি অপূর্বর আংশিক চাপ বাড়াতে চাও তাহলে অপূর্বকে কি করে দিতে হবে বলতো, দুইটা করে দিতে হবে, অপূর্বকে কি করে দিতে হবে বলতো, দুইটা করে দিতে হবে, বিষয় বুঝতে পারছো, যদি ওর আংশিক চাপ বাড়াতে চাও। এর মানে তুমি কখনো ওর আকার দেখে বলবা, নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এর মোলার বর দেখে বলবা না, তুমি বলবো হচ্ছে মোল সংখ্যা, স্পেসিফিক এই ইকুয়েশনে বলেছে মোল সংখ্যা, নট ডাব্লিউ বা নট মোলার বর, ঠিক আছে। এখানে কি বলেছে বলতো, এন, বিষয় বুঝতে পারছো। তাহলে এবার দেখো আমি আমাদেরকে শিখাচ্ছি, এটুক যদি বুঝতে পারো, আর একটা ছোট টার্ম তোমাদের শিখাচ্ছি, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন, এগুলো আমাদের লাগবে তো সামনে, আজকের ক্লাসটা হচ্ছে সেই জন্য একদম খুব বেসিক জিনিস, যেগুলো আমাদের নেক্সট ক্লাসে লাগবে ওগুলাই আজকে আমরা গুছিয়ে রাখবো, কেমন, নেক্সট ক্লাসে অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা আমরা যখন আরো সমীকরণ পড়তে যাব আমাদের যে বিষয়গুলো লাগবে ওগুলো আমরা এখন গুছিয়ে রাখছি। দেখো আংশিক চাপ এর মানে শুধু অভি কি চাপ দেয় বা শুধু অপূর্ব কি চাপ দেয়, শুধু শুভ্র কি চাপ দেয় বা শুধু নাইট্রোজেন কি চাপ দেয় বা অক্সিজেন কি চাপ দেয়, এটা আমরা বের করব কেমনে, এটা বের করার জন্য একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে পরিবেশ রসায়নে পাবো, এটাকে বলা হয় ডাল্টনের আংশিক চাপ সূত্র, ঠিক আছে, ডাল্টনের আংশিক চাপ সূত্র, অ্যাপ্লাইং ডাল্টনস পার্শিয়াল প্রেসার ল, ডাল্টনের আংশিক চাপ সূত্র। আংশিক চাপ মানে কি, এই দেখি তোমরা বলো আংশিক চাপ মানে কি, আংশিক চাপ সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, সবাই আগে একটু বলো তো ডাল্টনের মানে আংশিক চাপ জিনিসটা কি একটু বলো, তোমরা কি বুঝছো এটা বলো। গ্যাস মিশ্রণের নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান একাকী পাত্রের দেয়ালে যে চাপ প্রয়োগ করে তাকে ওই উপাদানের আংশিক চাপ বলে। তো আমরা পড়ছি ডাল্টনের আংশিক চাপ সূত্র, এখন আগে জানো হচ্ছে আংশিক চাপ জিনিসটা কি, আংশিক চাপ জিনিসটা কি একটু বলো, আংশিক চাপ জিনিসটা কি, লিখো সবাই আংশিক চাপ কি, অর্থাৎ আমাদের যা লাগবে ছোট ছোট, মানে রান্না করার আগে সব জিনিস যেমন রেডি করছো, এই যে এখন ছোট ছোট বিষয়গুলো রেডি করছো, আংশিক চাপ কি লিখো, গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান, গ্যাস মিশ্রণের আয়তন একাকী দখল করলে, ছিল নাইট্রোজেন আর অক্সিজেন, ধর অক্সিজেনকে পাঠাই দিলা বাত, ও বাত অক্সিজেন বাত, অক্সিজেনকে বাইর করে দিলাম, 2 মোল শুধু নাইট্রোজেন রাখছি, তখন কি ও এখানে প্রেসার দিবে নাকি দিবে না, দিবে না কেন, ও ঘুমাবে কেন, একজন চলে গেলে ও কি ঘুমাবে, ও গ্যাস, ও এদিক ওদিক নড়াচড়া করে পাত্রের সাথে ধাক্কা খাবে, তাহলে কি হবে বলতো, পাত্রের দেয়ালে চাপ প্রয়োগ করবে, ঠিক আছে। তাহলে কি হবে আংশিক চাপ কি একটু দেখো, নির্দিষ্ট তাপমাত্রায়
গ্যাস মিশ্রণের কোনো উপাদান গ্যাস মিশ্রণের কোনো উপাদান, আজকে আমরা সব বিষয়গুলো ছোট ছোট করে জেনে রাখবো, পরের দিন আমরা এগুলো অ্যাপ্লাই করব। গ্যাস মিশ্রণের কোনো উপাদান পাত্রের আয়তন একাকী দখল করলে, আয়তন একাকী দখল করলে যে চাপ প্রয়োগ করে তাকে ওই উপাদানের আংশিক চাপ বলে। ঠিক আছে, তাহলে বলছে কি নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাস মিশ্রণের কোনো উপাদান পাত্রের আয়তন একাকী দখল করলে, কেমন নির্দিষ্ট তাপমাত্রায়, সবই ঠিক আছে। মানে দেখো তোমাকে আমি বলি অবির আংশিক চাপ কেমনে বাইর করবা, এই দুইজনকে বাইর করে দিলা। ও কি এখানে বসে আছে না, ও তখন এদিক ওদিক গিয়ে ধাক্কা খাবে, তখন ও যে চাপ প্রয়োগ করছে এটা ওর আংশিক চাপ। শুভ্রর আংশিক চাপ বের করতে গেলে এই দুজনকে বাইর করে দিবে, তাপমাত্রা সেম, সবকিছু সেম, পাত্র সেম। এখন ও তো বসে নেই, ও এদিক ওদিক গিয়ে যে চাপ প্রয়োগ করবে এটাকে বলবে ওর আংশিক চাপ। অপূর্বকে ধরো নিয়ে আসলা, বাকি দুজনকে বাইর করে দিলা, তাহলে কি হবে বলতো, একই তাপমাত্রার পাত্রের মধ্যে একই ঘোরাঘুরি করছে, পাত্রের দেয়ালে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তাহলে যে চাপ প্রয়োগ করবে এটা হবে কি বলতো পূর্বের আংশিক চাপ। বুঝছো না বুঝো না একটু আমাকে জানাও। গ্যাস মিশ্রণে বলছে কোনো একটি উপাদান, মনে রাখবা গ্যাস মিশ্রণের উপাদানগুলো হয় পরস্পর অমিশ্রণী, মানে অমিশ্রণ মানে পরস্পর কি বলতো বিক্রিয়াহীন, বিক্রিয়াহীন, এরা একে অন্যের সাথে বিক্রিয়া করতে পারবে না। হ্যাঁ, এটাই হচ্ছে কেপিকেসির আগের ধাপ, আগে বেসিকগুলো জানতে হবে, এরপর আমরা কেপিকেসি পড়াবো। দেখো পাত্রের আয়তন একাকী দখল করলে পাত্রের দেয়ালে যে চাপ প্রয়োগ করে তাকে ওই উপাদানের আংশিক চাপ বলে। ঠিক আছে, ওই উপাদানের আংশিক চাপ বলে। ওকে, এবার দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কি বলছে। আংশিক চাপ এইটা আমরা জানলাম, কেমন পার্শিয়াল প্রেশার। তাহলে ইংলিশ ভার্সন যারা আছো আশা করি বুঝতে পারছো, এর মানে হচ্ছে গ্যাস মিক্সচারের কোনো একটা ধরো কম্পোনেন্ট ও অ্যালোন, মানে ও ধরো একাই আছে, সব রিয়েকশন কন্ডিশন সেম, একা যে প্রেশারটা দিচ্ছে ওটাকে আমরা বলছি কি বলতো ওর আংশিক চাপ। ঠিক আছে, ওকে একা রাখলে যে চাপটা দিচ্ছে এটাকে আমরা বলছি কি ওর আংশিক চাপ। তো একটু দেখো তো ডাল্টনের আংশিক চাপ সূত্র, সূত্রটা কি, আংশিক চাপ সমান সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মানে শুরুর দিকে এই আমাদের কিছু এক্সট্রা জিনিস, এগুলো আমাদের কিন্তু অন্য চ্যাপ্টারে পড়া, সেকেন্ড ইয়ারে পড়া, এগুলো আমাদের জানতে হয়। এই যে দেখো ইন্টু কি মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আংশিক চাপ সমান কি হবে বলতো, মোল ভগ্নাংশ মোল ভগ্নাংশ ইন্টু, মোল ভগ্নাংশ তো একবার লিখেছি, কেমন মোল ভগ্নাংশ ইন্টু কি হবে মোট চাপ। ঠিক আছে, আংশিক চাপ সমান সমান কি হবে বলতো, মোল ফ্র্যাকশন ইন্টু কি হবে টোটাল প্রেশার, মোল ভগ্নাংশ ইন্টু কি হবে বলতো মোট চাপ হবে। কেমন আংশিক চাপ সূত্র, আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তো এখন অনেকের মাথায় ঘুরছে মোল ভগ্নাংশটা কি, কেমন অনেকের মাথায় ঘুরছে, এইটুকু লিখেছো ডাল্টন আংশিক চাপ সূত্র নামে একটা সূত্র আছে, এটা কিসে পাবো আমরা বলতো পরিবেশ রসায়নে পাবো। আপাতত তোমার জানার দরকার নাই, আমরা তো বলেই দিলাম, এইটুকু জানলে তোমার হবে। এটা সমান আমরা কি জানি, আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। একটু বাসায় বলো আংশিক চাপ সমান কি বলো তো মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। কেমন একটু আবার ঠান্ডা মাথায় বলো আংশিক চাপ সমান কি হবে বলো তো মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। কেমন আংশিক চাপ সমান কি হবে আবার একটু বলো, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। একটু বলতে হবে, বুঝছো, কারণ তোমরা এখনো একটা চ্যাপ্টার যখন শিখছো শুধু লিখলেও হয় না, মাঝে মধ্যে একটু বলতে হয় জিনিসগুলো, তখন দেখবো হচ্ছে আমাদের মাথায় আরো স্থায়ী হয়। আংশিক চাপ সমান আমরা কি জানলাম বলতো, মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এই কথা কে বলেছে, ডাল্টন বলেছে। ডাল্টনের আংশিক চাপ সূত্র কি বলেছে, আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু কি মোট চাপ। আংশিক চাপ মানে কি, ও একা যেই চাপ দেয়। এবার মূল ভগ্নাংশ জিনিসটা কি, একদম ইজি। মূল ভগ্নাংশ জিনিসটা কি দেখো একদম ইজি।
ঠিক আছে, মোল ভগ্নাংশ জিনিসটা কি একদম ইজি। দেখো ধরো এই পাত্রের মধ্যে নাইট্রোজেন নিলাম কয় মোল, 2 মোল। অক্সিজেন নিলাম কয় মোল, 3 মোল। তাহলে টোটাল মোল কত আছে, এন টোটাল, এনটি দিয়ে লিখছি টোটাল মোল, তাহলে কত হবে 2 + 3, তাহলে কত হবে বলো তো 5 মোল। তাহলে মোল ভগ্নাংশ জিনিসটা কি হয় একটু দেখো, মোল ভগ্নাংশকে লেখা হয় এক্স দিয়ে। নাইট্রোজেনের মোল ভগ্নাংশ এর মানে এক্স এর পাই এর নিচে নাইট্রোজেন, ঠিক আছে, এক্স এর পাই এর নিচে নাইট্রোজেন, এক্স অফ O2 মানে হচ্ছে অক্সিজেনের মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ সমান কি হয় দেখো তো, এক্স এর পাই এর নিচে যদি তুমি চলে যাও তাহলে কি হবে বলো তো, তোমার মোল ভগ্নাংশ। ঠিক আছে, এক্স এর পাই এর নিচে তুমি চলে গেলে তোমার মোল ভগ্নাংশ। এবার একটু দেখো, এই দেখো, তাহলে এবার দেখো তো নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কেমনে হয়, ওর মোল সংখ্যা ডিভাইড মোট মোল সংখ্যা। ও আছে কয় মোল, 2 মোল। মোট মোল ভগ্নাংশ জিনিসটা কি, ও আছে কত মোল, 2 মোল। ঠিক আছে, মোট কত মোল বলো তো, 5 মোল। 5 মোলের মধ্যে ও আছে 2 মোল, তাহলে 2 ডিভাইড হচ্ছে কত, 5। তাহলে এবার দেখো তো 3 ডিভাইড হচ্ছে কত হবে বলো তো, 5। তাহলে মোল ভগ্নাংশের কোনো একক আছে, এটাও মোল এটাও মোল, তাহলে কোনো একক নেই। তাহলে একটু দেখো তো মোল ভগ্নাংশের, এটাও মোল এটাও মোল, ও আছে 2 মোল, মোট কত 5 মোল, 2 ভাগে 5। অক্সিজেন কত মোল আছে, 3 মোল। কেমন একটু বুঝছো কিনা আমাকে জানাবা। মোট মোল কত, 5, 5 এর ভিতর ও হচ্ছে 3। তাহলে মূল ভগ্নাংশের কোনো একক নেই, মূল ভগ্নাংশের কোনো একক নেই। মূল ভগ্নাংশের সেকেন্ড ইয়ারে আমরা এই টার্মগুলো পড়ি। মূল ভগ্নাংশ আমরা এখন জানলাম, জেনে রাখলাম, আমাদের লাগছে তাই। মূল ভগ্নাংশের কোনো একক নেই, ঠিক আছে। মূল ভগ্নাংশ, মূল ভগ্নাংশ মানে কি তাহলে বলো তো, মিশ্রণের কোনো একটি উপাদানের মোল সংখ্যা ও মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলে। তাহলে আমি নিচে লিখে দিই মোল ভগ্নাংশ জিনিসটা কি। ঠিক আছে, নিচে একটু লিখে দিই দেখো, ঠিক আছে। দেখো মোল ভগ্নাংশ কি, কেমন আমরা এগুলো জেনে নিচ্ছি সেকেন্ড ইয়ারে পড়া, পরে সেকেন্ড ইয়ারে এগুলো দেখবে সুন্দর মতো পড়ানো হয়। এখন জেনে নিচ্ছি কারণ আমাদের এখন লাগছে। তাহলে কি দেখো তো, মিশ্রণের কোনো একটি উপাদানের মোল সংখ্যা ও মোট সংখ্যার অনুপাতকে মূল ভগ্নাংশ বলে। কোনো একটা উপাদানের মোল সংখ্যা ও মোট মোল সংখ্যার অনুপাতকে মূল ভগ্নাংশ বলে। কেমন, যেমন ধরো আজকে ক্লাসটা করছে 100 জন, কেমন, এর মধ্যে তুমি কত, এক, তাহলে তোমার মোল ভগ্নাংশ কত হবে বলো তো, তোমার মোল সংখ্যা ডিভাইড হচ্ছে কি মোট মোল সংখ্যা 100। কেমন, তাহলে মিশ্রণের কোনো একটি উপাদানের মোল সংখ্যা ও মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলে। মানে এই টপিকগুলো হচ্ছে ওইটাতে লাগে, ওই জন্য পড়াই ফেলতেছি, বুঝতে পারছো, কারণ এইগুলো না জানলে আমরা ওইখানে আগাতে পারছি না। এই আমরা প্রায় শেষ, আমাদের কাজ প্রায় শেষ, ঠিক আছে। তাহলে এবার দেখি এই উদাহরণে বলো তো, এখানের মধ্যে এক্স অফ ওবি কি হবে, ওবির মূল ভগ্নাংশ, এক্স এর পাইয়ের নিচে ওবি, এর মানে কি বলতো, ওবির মূল ভগ্নাংশ। তাহলে এটা কত হবে, ও আছে একটা, টোটাল কতজন, একজন দুইজন তিনজন, তাহলে কি হবে বলতো 1/3। দেখি বলতো এক্স অফ শুভ্র কি হবে, ও আছে কয়টা, একটা, মোট আছে কত বলতো, তিনটা, তিনজনের মধ্যে ও হচ্ছে এক। এক্স অফ অপূর্ব কি হবে দেখো তো, ওর
গড় মোল সংখ্যা ডিভাইড হচ্ছে কি মোট মোল সংখ্যা। ও আছে একটা, অপূর্ব আছে কয়টা? একটা। টোটাল কয়জনের মধ্যে? 3 জনের মধ্যে। বিষয় বুঝছো? ও হয়েছে, আমাদের এই ঝামেলাগুলা শেষ। এখন আমরা হচ্ছে সুন্দর মতো পড়তে পারবো। আমরা ছিলাম কই তোমাদেরকে আবার নিয়ে আসি, এগুলো হচ্ছে এক্সট্রা পড়ানো লাগছে আমাদের। এই অংশটা এইটুকু আশা করি ঠান্ডা মাথায় তুমি মাথায় নিতে পারছো। ঠিক আছে, আমরা ছিলাম হচ্ছে এখানে। বলেছিল ভরক্রিয়ার সূত্রটা কি বলতো? নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়ার হার সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভরের মধ্যে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ঘনমাত্রা আর একটা হচ্ছে আংশিক চাপ। তো আমরা ঘনমাত্রা জিনিসটা বুঝলাম, ঘনমাত্রা মানে হচ্ছে কি বলতো মোল সংখ্যা ডিভাইড আয়তন। আমরা আংশিক চাপ জিনিসটা বুঝলাম, আংশিক চাপ মানে গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান একাকী পাত্রের আয়তন দখল করলে পাত্রের দেয়ালে যে চাপ প্রয়োগ করে তাকে বলা হয় আংশিক চাপ। আমরা আরো জানলাম আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। একটু বলে ফেলো, চাপের একক কি? এটিএম। ঘনমাত্রার একক কি? মোল পার লিটার। কিন্তু এখানে একটু কাহিনী আছে, এটা পরে আমরা জানবো। এমনি চাপের একক কি বলতো? এটিএম। ঘনমাত্রার একক কি বলতো? মোল পার লিটার। আমরা আংশিক চাপ বুঝছি, আংশিক চাপ মানে কি? গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান পাত্রের আয়তন একাকী দখল করলে পাত্রের দেয়ালে যে চাপ প্রয়োগ করে তাকে বলা হয় আংশিক চাপ। আমি বারবার কথাগুলো রিপিট বলছি যাতে তোমাদের কানে যায়, তোমাদেরও একটু বলতে হবে। আংশিক চাপ সমান কি? মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ ইন্টু কি? মোট চাপ। ফ্র্যাকশন অফ মোল সাথে হচ্ছে আমরা কি করে দিব? মোল ফ্র্যাকশনের সাথে আমরা টোটাল প্রেসার গুণ করে দিব। বুঝো না? একটা ম্যাথ করাই দিই, ছোট একটা ম্যাথ করাই দিই। ধরো এখানের মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে, আবার নিলাম এটা ধরো কি দিচ্ছে 2 মোল আছে। অক্সিজেন নিলাম, এটা ধরো আছে কত মোল? 3 মোল। এখানে টোটাল প্রেসার তোমাকে দেয়া আছে 10 এটিএম। আমি বের করতে বললাম এখানে নাইট্রোজেনের আংশিক চাপ কত, এখানে অক্সিজেনের আংশিক চাপ কত। ঠিক আছে, তাহলে এটার সলভটা একটু দেখো। তাহলে অমুকের আংশিক চাপ সমান আমরা কি জানি? পি অফ ওবি সমান আমরা কি জানি বলতো? এক্স অফ ওবি ইন্টু কি? মোট চাপ। তাহলে পি অফ এন টু, পি এর পায়ের নিচে এন টু, দেখো পি দিবে এমনে, এবার এমনে দিয়ে দিও না, পি এন টু বানাই দিও না। ঠিক আছে, এটাতে কি করবা বলতো? পি এর পায়ের নিচে এন টু, পি এর পায়ের নিচে ও টু। ঠিক আছে, পি এর পায়ের নিচে টি, টি মানে টোটাল চাপ, এন টু মানে নাইট্রোজেনের চাপ, ও টু মানে কি বলতো? অক্সিজেনের চাপ। তাহলে এবার দেখো তো পি অফ এন টু সমান কি হবে? এক্স অফ এন টু ইন্টু কি হবে? মোট। এই ক্লাসের এইটুকু অংশ তোমাদের একটু কঠিন লাগতে পারে, আমি জানি না, কঠিন লাগার কথা না, মানে হচ্ছে পড়া থেকে, মূল পড়া থেকে সরে এসে আমি কয়েকটা জিনিস তোমাদের দেখিয়েছি, কারণ এগুলো ছাড়া সামনে আগাতে পারছো না তাই। ঠিক আছে, এরপর আবার দেখবা আমরা একদম বইয়ের মধ্যেই চলে আসবো। তাহলে এটা সমান আমরা কি জানি বলতো? এক্স অফ ও টু ইন্টু কি? মোট চাপ। এবার দেখো এক্স অফ এন টু মানে কি? এক্স অফ এন টু মানে কি? ওর এভাবে লিখলে অনেকে বুঝো না, একটু দেখো। মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ মানে কি বলতো? ওর মোল সংখ্যা ডিভাইড হচ্ছে ও আছে কয় মোল? 2 মোল, ডিভাইড মোট মোল সংখ্যা ইন্টু কত বলতো? মোট চাপ হচ্ছে কত? 10। তাহলে এটা কত হয়? 4 এটিএম। 3 মোল ডিভাইড হচ্ছে কি বলতো? মোট মোল সংখ্যা 6 এটিএম। দেখো টোটাল দিচ্ছিল 10 এটিএম, ও দিচ্ছিল 4 এটিএম, এর মধ্যে ও দিচ্ছিল কত? 6 এটিএম। এই জিনিসটা আংশিক চাপ মানে ও একা কত দিচ্ছে, ও একা কত দিচ্ছে। হয়েছে? এটুকু বুঝতে পারছো? এটুকু একটু লিখে নাও, আংশিক চাপ জিনিসটা বুঝতে পারছো? দুজন মিলে কি হচ্ছে? মোট চাপটা দিচ্ছে। একটু সবাই আমাকে জানো এটুকু বুঝছো কিনা। বারোয়া জারিন বলছে 2/5। জায়দ বলেছে দাদা আপনি তো 1 ঘন্টার থেকে বেশি পড়ান না, তাইলে এখন এসে 1 পয়েন্ট, হ্যাঁ মানে 1.5 ঘন্টার বেশি হয়ে যায়, তাও ক্লাস শেষ করেন না। দাদা পানি ওকে ডান। এফআরবিতে কবে ক্লাস নেবেন? আমি এফআরবিতে নেক্সট উইকে ক্লাস নেব। ঠিক আছে, নেক্সট উইকে ক্লাস নেব, তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা করাবো। এই চ্যাপ্টারটা বড় তো, এটা খুব ভালোভাবে এফোর্ট দিয়ে সেজন্য তোমাদের শেষ করাচ্ছি। এবার দেখো
এবার দেখো আজকে আরেকটা জিনিস জাস্ট পড়িয়ে তোমাদের শেষ। ধরো আমরা কোনো একটা বিক্রিয়া নিলাম এরকম, কোনো একটা বিক্রিয়া নিলাম এরকম, সি প্লাস ডি হচ্ছে কেমন। দেখো এ প্লাস বি মিলে যখন সি প্লাস ডি করছে তখন এটাকে আমরা বলছি কি বলতো সম্মুখ বিক্রিয়া। এটাকে আমরা কি বলছি বলতো সম্মুখ বিক্রিয়া। আবার সি প্লাস ডি মিলে যখন কি হচ্ছে বলতো এ প্লাস বি করছে, করছে নাকি করছে না, করছে, বিপরীত বিক্রিয়াও হচ্ছে, তখন এটাকে আমরা বলছি কি বলতো পশ্চাৎ বিক্রিয়া, মানে ব্যাকওয়ার্ড রিয়েকশন। আর এটাকে আমরা বলছি কি সম্মুখ বিক্রিয়া, সম্মুখ এ প্লাস বি মিলে যে সি প্লাস ডি করছে এই বিক্রিয়াটা তো একটা নির্দিষ্ট হারে হচ্ছে, আবার সি প্লাস ডি মিলে যে এ প্লাস বি করছে এটাও একটা নির্দিষ্ট হারে করছে। গুলভার কার ভাগে বলছে কি দেখো রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন বলছে বিক্রিয়ার হার ওদের সক্রিয় বলের সাথে সমানুপাতিক হবে। এর মানে এদের ঘনমাত্রার সাথে কি হবে বলতো সমানুপাতিক হবে। ঠিক আছে, সমানুপাতিক হবে। এই যে দেখো এটা আমরা দিলাম রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন ইজ প্রপোর্শনেট, বিক্রিয়ক কে আছে এ আর বি, এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার জন্য এফ দিয়ে বুঝিয়েছি ফরওয়ার্ড কেমন সম্মুখ বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় বলে সমানুপাতিক, বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক। তো এখান থেকে আমরা একটা ধ্রুবক আনলাম, এটাকে আমরা লিখলাম কে এফ দিয়ে, সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক। আবার বলছে বিপরীত বিক্রিয়াও যে হচ্ছে এটার হারও কি হবে, বিপরীত বিক্রিয়া দেখো জিনিসটা বুঝো, সম্মুখ বিক্রিয়ার জন্য তোমাকে যদি আমি বিক্রিয়ক বলি তাহলে হবে এ আর বি, তোকে যদি আমি বিপরীত বিক্রিয়ার জন্য বিক্রিয়ক বলি তাহলে কি হবে সি প্লাস ডি, সি প্লাস ডি। বিষয় বুঝতে পারছো, বিপরীত বিক্রিয়ার জন্য যদি বিক্রিয়ক বলি তাহলে কি হবে বলতো সি প্লাস ডি। তাহলে রেট অফ ব্যাকওয়ার্ড আরেকটা হচ্ছে 26 পেজের অনেকে ক্লাস করছে, তো তো আমি চাইছি এটা যাতে একটু দ্রুত চ্যাপ্টারটা শেষ করা যায়, সুন্দর মতো সব কিছু এ টু জেড পড়িয়ে দ্রুত, সেই জন্য একটু টাইম দিয়ে আর একটু পরিশ্রম করে পড়াচ্ছি। তো এবার একটু দেখো মানে টাইমটা আর একটু দিয়ে যাতে আর একটু দ্রুত ওরা এটা পায়, বারবার মেসেজ দিচ্ছে। তো এবার একটু দেখো রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন, এটা হচ্ছে কি রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন। সাম্য অবস্থায় কি হয় অ্যাট ইকুইলিব্রিয়াম, এর মানে সাম্য অবস্থায় রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন ইকুয়াল কি হয়ে যায় বলতো রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন। এর মানে কে বুঝছো, আমি এটা লিখে দিচ্ছি জাস্ট রেট অফ ফরওয়ার্ড সাম্য অবস্থার আমরা সত্য কি জানি, সাম্য অবস্থায় রেট অফ ফরওয়ার্ড মাস্ট বি ইকুয়াল টু কি রেট অফ ব্যাকওয়ার্ড। তাহলে এই দুইটা কি করে দিচ্ছি বলতো সমান লিখলাম। তাহলে কে এফ এ বি ইকুয়াল কি লিখছি বলতো কে বি সি এর ঘনমাত্রা ডি এর ঘনমাত্রা। এবার দেখো এটা সমান আমরা কি লিখতে পারছি কে এফ বাই ধরো লিখলাম হচ্ছে এই যে অনুপাতটা এটাকে বলছি আমরা কি সাম্য ধ্রুবক, এটাকে আমরা বলছি কে ইকুইলিব্রিয়াম। কি রকম সাম্য ধ্রুবক আছে, অনেক রকম সাম্য ধ্রুবক আছে, অ্যাসিড ক্ষারের সাম্য ধ্রুবক আছে, জটিল আয়নের জন্য আছে কে এফ, এরকম অনেকগুলো সাম্য ধ্রুবক আছে। ধীরে ধীরে ওইটা আজকে বলবো না, সাম্য ধ্রুবক কয় রকম আছে, অনেক রকমের সাম্য ধ্রুবক আছে। ঠিক আছে, এবার দেখো এইটা হচ্ছে আমাদের সাম্য ধ্রুবক কে ইকুইলিব্রিয়াম, বা কে মানে হচ্ছে কি সাম্য ধ্রুবক। এখন দেখো এখানে কে ইকুইলিব্রিয়ামকে কে ইকুইলিব্রিয়াম না বলে বলে হচ্ছে কেসি, কেসি। কেন সি, এর কারণ এখানে আমরা ওর হিসেব করেছি কি নিয়ে, ঘনমাত্রা নিয়ে, কনসেন্ট্রেশন নিয়ে, সেই জন্য এটাকে বলা হয় কি বলতো কেসি। এর মধ্যে টার্মগুলো আমি একটু বলে দিই, কেএফ মানে কি সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক। দেখো আমি একটু এখানে বলে দিচ্ছি টার্মগুলো। দেখো আর এফ মানে কি রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন, সম্মুখ বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার, হার একটা জিনিস, হার ধ্রুবক আর একটা জিনিস। রেট অফ ব্যাকওয়ার্ড, কিন্তু হার ধ্রুবক বাড়লে হার বাড়ে। ব্যাক বি আর বি এর মানে রেট অফ ব্যাকওয়ার্ড, তাহলে কি বলতো পশ্চাৎ বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার। ঠিক আছে, পশ্চাৎ বিক্রিয়ার হার। এবার দেখো কেএফ মানে কি,
সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক। কেএফ মানে কি বলতো? সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক। আজকে শুধু তোমাদের আমি একটা এমসিকিউ পড়াবো, বিক্রিয়ার হার ধ্রুবক, ওইটা দেখি কে কে পারে। কেবি মানে কি বলতো? পশ্চাৎ বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে সাম্য ধ্রুবক সমান আমরা কি জানলাম বলতো? সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক এবং পশ্চাৎ বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাত, অথবা কি বলতো উৎপাদের ঘনমাত্রার অনুপাত ডিভাইড কি বলতো বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত, এটাকে আমরা বলছি কি সাম্য ধ্রুবক। সিটা কেন আসছে? সি আসছে আমরা যখন কনসেন্ট্রেশন দিয়ে হিসেব করেছি, আমরা যখন সক্রিয় বন্ড নামে যে শব্দটা আছে, যে টার্মটা আছে, এটাকে আমরা যখন আংশিক ঘনমাত্রা দিয়ে হিসেব করেছি তখন আমরা পেয়েছি এরকম। তাহলে আমরা কি পাচ্ছি? উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইড হচ্ছে কি বলতো বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। এটুকু বুঝছো কিনা একটু আমাকে জানাও, এটুকু লিখছো কিনা একটু আমাকে জানাও। আর বেশি ক্লাস লাগবে না। যারা 27 বেচ কলেজে আছে, আমি দেখলাম অনেকের কলেজে আছে বলছে, নিশাত, জারিন, ঠিক আছে, এরপর আরো আরো জানি কে বলেছো, কই চলে গেল, অরূপও বলেছে ওদের কলেজে আছে, ঠিক আছে। এবার দেখো এই সেম জিনিসটা, সেম বিক্রিয়া আমি কিভাবে হিসেব করতে পারতাম বলো তো? লিখছো, আমি আরেকটু টাইম দিচ্ছি, এটুকু একটু লিখো, একদম খুব বেসিক। আমি এখানে আগে বিষয়গুলো জানাচ্ছি, এরপর ধীরে ধীরে এই প্রমাণগুলো কিন্তু আসবে না, প্রমাণটা আসবে না এখানে। তোমার এই কথাটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। কি আসবে? আমি আজকে একটা কোয়েশ্চেনই দিব, এটার উপর ভিত্তি করে দেখি তোমরা পারো কিনা। এর আগে আমি আরেকটা বিষয় একটু দেখিয়ে আসি। ধরো এ প্লাস বি, এখান থেকে কি হচ্ছে বলো তো? ওরা হচ্ছে বিক্রিয়ক, এখান থেকে ধরো সি প্লাস ডি হচ্ছে, ঠিক আছে। একটু কষ্ট দিচ্ছি আজকে, একটু লিখাচ্ছি, দেখো তাহলে কি হবে। এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া, এটা হচ্ছে কি বিপরীত দিকে। কষ্ট করলে তো ভালো, কষ্ট করলে তো উন্নতি হবে, তাই না? তাহলে দেখো কাজও আগে আগে শেষ হয়ে যাচ্ছে, পরের দিনের জন্য ফেলে না রেখে। তাহলে এটা সম্মুখ বিক্রিয়া, এটা হচ্ছে বিপরীত বিক্রিয়া। তো বলছে সম্মুখ বিক্রিয়ার হার বিক্রিয়ক সময় সক্রিয় বরের সমানুপাতিক। আগে আমরা হিসেব করেছি ঘনমাত্রা দিয়ে, এখন আমরা হিসেব করব এ আর বি এ, ধরো এরা গ্যাস, এদের প্রেসার দিয়ে আমরা হিসেব করছি। তাহলে পার্শিয়াল প্রেসার অফ এ ইন্টু কি বলতো পার্শিয়াল প্রেসার অফ বি। তাহলে এখান থেকে আমরা সমানুপাতিক চিহ্ন তুলে ফেললে একটা ধ্রুবক আনছে, এটাকে আমরা বলছি হার ধ্রুবক, হার সমীকরণ থেকে আসছে। তাহলে পি অফ এ, পি অফ এ মানে কি এ এর আংশিক চাপ, পি অফ বি মানে কি বি এর আংশিক চাপ, পি অফ পি এর পায়ের নিচে তুমি মানে কি তুমি এর আংশিক চাপ, পি এর পায়ের নিচে হাবিজাবি মানে কি হাবিজাবি এর আংশিক চাপ, পি এর পায়ের নিচে কিছু একটা এর মানে কি কিছু একটা এর আংশিক চাপ, পি এর পায়ের নিচে যদি সি দিয়ে দাও এর মানে সি এর আংশিক চাপ, পি এর পায়ের নিচে যদি ডি দিয়ে দাও তাহলে কি হবে ডি এর আংশিক চাপ। তাহলে এবার একটু দেখো তো রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন কে বলছে এই কথা? এই কথা বলছে কে? বলছে গুলভারকেন ভাগে। বলছে কি বলতো? এটা সি এবং বিপরীত বিক্রিয়ার হার সি এবং ডি এর আংশিক চাপের সাথে কি হবে বলতো? সমানুপাতিক হবে। কেমন? সি এবং ডি এর আংশিক চাপের সাথে সমানুপাতিক হবে। তাহলে কে বি, তো এখানে আমি একটা সমানুপাতিক ধ্রুবক আনলাম, এটা হচ্ছে কি বলতো কেবি। একদম সেম টু সেম, জাস্ট হিসেবটা আমি করছি কার সাহায্যে? আংশিক চাপের সাহায্যে। তাহলে এবার দেখো তো সাম্য অবস্থায় কি হয়? এট ইকুইলিব্রিয়াম, সাম্য অবস্থার কন্ডিশন কি? এট ইকুইলিব্রিয়াম রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন ইকুয়াল কি হবে? রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন। এর মানে কেএফ, দেখো এটা সমান কি পি এ ইন্টু কি পিবি। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি কেএফ বাই করি, এটা কি দাঁড়ায় দেখো তো? আমরা কি বলছি বলতো? সম্য ধ্রুবক। এখন কে এর পায়ের নিচে আমরা দিব পি। কেন? কারণ আমরা পুরো কাজটা কি নিয়ে করেছি? প্রেসার নিয়ে করেছি, চাপ নিয়ে করেছি। এই পিটা কেন? কারণ আমরা পুরো কাজটা করেছি কি নিয়ে? চাপ নিয়ে। চাপ মানে কি? প্রেসার। কোন প্রেসার নিয়ে করেছে? আংশিক চাপ নিয়ে। এবার টার্মগুলো যদি পরিচয় দিই, তাহলে আর এফ মানে কি আমরা বুঝে গেছি। আর এফ মানে কি? সম্মুখ বিক্রিয়ার হার। আর বি মানে কি? বিপরীত বিক্রিয়ার হার। আর বি মানে কি বলতো? বিপরীত বিক্রিয়ার হার।
ঠিক আছে। কেএফ মানে কি সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক, কেবি মানে কি বিপরীত বিক্রিয়ার হার ধ্রুবক, পিএ মানে কি এর আংশিক চাপ, পিবি মানে কি বি এর আংশিক চাপ, পিসি মানে কি সি এর আংশিক চাপ, পিডি মানে কি ডি এর আংশিক চাপ। বুঝছো না বুঝো না একটু আমাকে জানাও, বুঝছো নাকি বুঝো না একটু আমাকে জানাও। বুঝছো এটার পরিচয় আর লিখতে হবে। কে এফ মানে কি বলতো বিক্রিয়ার হার, কেমন, পি কেবি মানে কি বিপরীত বিক্রিয়ার হার। খুব কঠিন একটা এমসিকিউ পড়াবো, খুব অসাধারণ একটা এমসিকিউ করাবো, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, খুব কঠিন খুব অসাধারণ একটা এমসিকিউ পড়াবো। ঠিক আছে পড়াই দিই নাকি, পড়াই শেষ করে দিই, কারণ অনেকের আবার ক্লাস আছে একটু পরে, পড়াই শেষ করে দিই কেমন। জাস্ট একটা এমসিকিউ পড়াবো, আমি একটু দেখি তোমাদের দৌড় কতটুক, কেমন পারো তোমরা। তোমরা তো খুবই ভালো স্টুডেন্ট, সবাই খুবই ভালো স্টুডেন্ট, তোমরা তো একটু দেখি এটা পারো কিনা, একটু দেখি এটা পারো কিনা। এই কোয়েশ্চেনটা অ্যাডমিশনও আসছে, এটা খুব সম্ভব কুয়েট বা কিছুতে আসছিল, এটা বোর্ড পরীক্ষায়ও দিয়ে দিয়েছে পরবর্তীতে। বলছে ডাব্লিউ প্লাস এক্স এখান থেকে ওয়াই প্লাস জেড পাচ্ছি, সবাই একটু আমাকে উত্তরটা দিবা। আমি একটু টাইম দিচ্ছি, সময় কোয়েশ্চেনটা দেখো। একটা এমসিকিউ আজকে, এটা পড়িয়ে কাজ শেষ, এটা পড়িয়ে আজকে আর কষ্ট দিব না তোমাদের। নেক্সট দিন আমরা পড়বো কেপি কেসি এর সমীকরণ, কেমন। নেক্সট দিন আমরা পড়বো কেপি কেসি এর সমীকরণ, ওইটা পড়ে ফেললে আমাদের দেখবে ম্যাথগুলো একদম ইজি। ওকে, কে কে পারছো একটু আমাকে জানাও তো। মারোয়া বলেছে কেপি শুধু প্রেশার নাকি আংশিক প্রেশার হবে, মানে আংশিক চাপ হবে, আংশিক চাপ হবে, মানে পি হচ্ছে প্রেশারের জন্য, ওইটার জন্য লিখেছি। এর মানে কি বলতো, কি হবে বলতো, আংশিক চাপ হবে, আংশিক চাপ হবে। ও একা যে চাপ দিচ্ছে ওইটা হচ্ছে কি আংশিক চাপ, আর আমরা মানে চাপ নিয়ে কাজ করছি তো সেই জন্য পিটা দিয়েছি, পার্শিয়াল প্রেশার। কোন প্রেশার নিয়ে কাজ করছি, প্রত্যেকটা উপাদানে যে চাপ ওইটাকে বলছে আংশিক চাপ। আর পি মানে আংশিক চাপ মানে চাপ, তো ওইটাও তো একটা চাপ, ঠিক আছে। আমরা চাপ প্রেশার নিয়ে কাজ করছি সেই জন্য এখানে দিয়েছি পি। কই এটার অ্যান্সার বলো। অয়ন বলেছে এ, ওকে অয়ন বলেছে, বাকিটা একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো তো। অরূপ বলেছে বি। নিশাদ বলেছে সি। ওকে, এক একজন এক একটা অ্যান্সার করেছো, দেখা যাক। দেখো আমরা এখানে লিখেছিলাম কেসি সমান কি হয়, কেসি সমান কেমনে লিখতে পারি বলো তো। আমি তোমাকে একটু দেখাই কেসি সমান কেমনে লিখতে পারি। উৎপাদ হচ্ছে এখানে ওয়াই আর জেড, বিক্রিয়ক হচ্ছে কি বলতো ডাব্লিউ আর এক্স। তোকে যে কোনো কিছুই তো দিতে পারে, কেমন, তোমাকে এমনও দিতে পারে বুয়েট প্লাস মেডিকেলের মধ্যে বিক্রিয়া হয়ে ধরো গরু নাম্বার 1 হচ্ছে আর গরু নাম্বার 2 উৎপন্ন হচ্ছে, বিষয় বুঝতে পারছো, এটাও তো দিতে পারে তোমাকে। তাহলে কেসি সমান কি হবে, গরু নাম্বার 1 এর ঘনমাত্রা ইন্টু গরু নাম্বার 2 এর ঘনমাত্রা ডিভাইড বুয়েটের ঘনমাত্রা ইন্টু মেডিকেলের ঘনমাত্রা, বিষয় বুঝতে পারছো। তাহলে এখানে দেখো তো, এখানে দেখো তো কি হচ্ছে, তোমাকে দিছে ওয়াই আর জেড, তাহলে ওয়াই এর ঘনমাত্রা ইন্টু কি হবে জেড এর ঘনমাত্রা, ডিভাইড কি হবে বলতো ডাব্লিউ এর ঘনমাত্রা ইন্টু কি হবে বলতো এক্স এর ঘনমাত্রা। আবার আমরা এটাকে কেমনে লিখতে পারি, মনে আছে কেমনে লিখতে পারি, এটা দিয়েও লিখতে পারি, এখানে এটার সাথে চাইনি, আবার লিখতে পারি হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক ডিভাইড কি বিপরীত বিক্রিয়ার হার ধ্রুবক। সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক এখানে কি দেয়া আছে কে ওয়ান, এখানে সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক কি দেয়া আছে কে ওয়ান, ডিভাইড কি হবে কে টু, তাহলে কে ওয়ান ইন্টু কি হবে বলতো কে টু ইনভার্স ওয়ান, কে ওয়ান ইন্টু কি হবে বলতো কে টু ইনভার্স ওয়ান, কে ওয়ান। বুঝো নাই বুঝো নাই, এই যে দেখো এই যে দেখো এই যে দেখো এই যে দেখো, আমরা এই প্রমাণটা এইমাত্র পড়লাম, কই গেল, দেখো এই জিনিসটাই আমরা এইমাত্র পড়লাম। দেখো আমি তোমাদের বলছি শুধু একটা এমসিকিউ দেবো, প্যাচ আছে এমসিকিউটা এত সহজ, আমি ইচ্ছে করে দিছে, মানে এই জিনিস অনেক, আমি অন্য এমসিকিউ করাতে, এটা লাস্ট এমসিকিউ এটাই দিয়েছে কারণ এটার ভিতর ভেজাল আছে। দেখো তাহলে এটা কি বলতো উৎপাদের ঘনমাত্রা ইন্টু বিক্রিয়কের ঘনমাত্রা, এটা মনে রাখা সহজ কিন্তু এটা ভুলে যায় অনেকে। তাহলে কি বলতো সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক ডিভাইড কি হয় বলতো বিপরীত বিক্রিয়ার হার ধ্রুবক বা পশ্চাৎ বিক্রিয়ার হার ধ্রুবক, সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক ডিভাইড কি হয় বলতো বিপরীত বিক্রিয়ার হার ধ্রুবক। এটা কি দিছে কে ওয়ান, ওইখানে কোয়েশ্চেনে এটা কি দেয়া ছিল কি বলতো, মনে রাখবা বিএফ না, মনে রাখবা বিএফ না ফেসবুক, কোনটাকে বাইচা নিবা বলো, ফেসবুক। এর মানে বুঝছো, এফ হচ্ছে উপরে, এর মানে ফেসবুক, এর মানে কি দেখো তো এফ হচ্ছে উপরে নিচে হচ্ছে বি,
বিএফ কে বেছে নিবা নাকি ফেসবুক কে বেছে নিবা, কোনটারে বেছে নিবা? ফেসবুক, ঠিক আছে। এর মানে কি বলতো, এফ উপরে বি হচ্ছে কি নিচে, এর মানে সম্মুখ উপরে, এরপর কি হবে বলতো, ব্যাকওয়ার্ড হবে নিচে। তাহলে এই কোয়েশ্চেনে কি দেয়া ছিল দেখো তো, কেসি সমান সমান কি হবে, সম্মুখবর্তী বিক্রিয়ার হার ধ্রুবক, যেটাকে আমরা কি বলি বলতো, এটার আরেক নাম কি, কে এফ, ঠিক আছে। আর বিপরীত বিক্রিয়ার হার ধ্রুবক, এটাকে আমরা বলি হচ্ছে কি বলতো, কে বি। তাহলে কে এফ ডিভাইড কি হবে, কে বি, এর মানে হবে কে ওয়ান ডিভাইড কি, কে টু, এর মানে কি হবে কে ওয়ান ইন্টু কে টু ইনভার্স ওয়ান। বুঝছো না বুঝো নাই? কেমন বুঝছো জানাবা, আশা করি বুঝতে পারছো। পরের ক্লাস দেখবা আমরা সমীকরণ কেপি কেসি এর রাশিমালা এগুলা পড়বো, ঠিক আছে। আশা করি সবার মাথায় গেছে, ঠিক আছে, একদম সবার মাথায় গেছে আশা করি। আজকে এখানেই শেষ করছি।